আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি মোটামুটি। সবাই ভালো আছেন আশা করি। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছি। আচ্ছা, এখন তাহলে কতজন? 28 জন মোটামুটি। তো এরকমই বোধহয় থাকতেছে এখন, না কাছাকাছি অ্যাটেন্ডেন্স, নাকি আর একটু বাড়ে? আচ্ছা, আমরা জাস্ট আর হয়তো 50, তো আর জাস্ট 5 মিনিট পরে শুরু করতেছি। হ্যাঁ, জি 8:50। স্যার। জি স্যার। সবাই আসুক, তখন আমরা ইনশাল্লাহ শুরু করতেছি।
ওকে 38 ফাইন। আচ্ছা তাহলে আমরা শুরু করি ইনশাআল্লাহ। আমরা গতদিন বোধহয় সেগমেন্ট 5 শেষ করে দিয়েছিলাম তাই না? জি স্যার। আচ্ছা গতদিন কথা হচ্ছিল যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট যখন পড়লাম তারপর আমরা বোধহয় আলাপ করতেছিলাম যে আপনাদের আদার মানে আমরা তো সেগমেন্ট 1 আর সেগমেন্ট 5 টা আলোচনা করে ফেলছি, তো সেগমেন্ট 2, 3, 4 যেটা কোড টিচারের নেওয়ার কথা ছিল ওইটার কি অবস্থা? চ্যাপ্টার সেগমেন্ট 2, 3, 4 শেষ হয়ে গেছে, কোনটা বাকি আছে? ক্যাপ্টেন কেউ বলতে পারবেন এটার কি অবস্থা ছিল, কি অবস্থা এখন পর্যন্ত? বাকি মানে অন্য টিচারের ক্লাস কয়টা হয়েছে এবং কোন পর্যন্ত শেষ হয়েছে? As far I can remember স্যার, স্যার অনেকদিন ক্লাস নেন না স্যার, সম্ভবত সব মিলায়ে 2টা কি 3টা ক্লাস নিয়েছে। ওহো মাত্র 2টা 3টা? আচ্ছা ঠিক আছে, দেন লেটস ডু দিস। Maybe it's 3, it might be 4, but not more than that as far I can guess. আচ্ছা আচ্ছা জি স্যার, এরকমই স্যার, অনেক ক্লাস হয়তো 2টাই অথবা 3টা হয়েছে স্যার, অনেক ক্লাস শিডিউলে পড়ে না স্যার। না 3টা নিয়েছিলেন স্যার, মোট হ্যাঁ 3টা। আচ্ছা লেটস ডু দিস যে উনি কোন পর্যন্ত এই সেগমেন্ট 4, 3, 2 আর কি উনি কোনটা 2, 3, 4 এর মধ্যে কোনটা শেষ করেছেন বা কোনটা করেন নাই, একদম টাচ করেন নাই কোনটা সেটা বলেন, তাহলে আমি ওটা উনি ফার্স্ট চ্যাপ্টারে ছিলেন মেবি। ফার্স্ট বলতে সেগমেন্ট 1 এ? জি স্যার। সেগমেন্ট 1 এ ডেটা ইনফরমেশন নলেজ ডিএসএস এমআইএস এগুলা? জি স্যার। এগুলো তোর মনে পড়ে, এগুলো উনি পড়িয়েছিলেন, কমপ্লিট করেছিলেন। এগুলি তো আবার আমিও আলোচনা করেছি। জি স্যার, সেই জন্য আমাদের স্যার ভালো হয়েছে স্যার, ডাবল হয়েছে তো স্যার, আমাদের জন্য বুঝতে ভালো হয়েছে। ডাবল হয়ে গেল তো পুরাটা তো শেষ করতে হবে, ওনার ক্লাস তো পরে শর্ট পড়ে যাবে না টাইম। আচ্ছা ঠিক আছে, যাক আসলে নো ওয়ারিস। আমরা যেটা করব টু বি অন দ্য সেফ সাইড, আমি ভাবছিলাম আজকে রিভিউ ক্লাস শুরু করে দিব, যেহেতু এই দুইটা সেগমেন্টই সবচেয়ে বড় এবং এই দুইটা সেগমেন্ট শেষ হয়ে গেছে আমাদের। তো রিভিউটা না করে আমরা অ্যাটলিস্ট ই কমার্সটা শুরু করে দিই, হ্যাঁ ইলেকট্রনিক কমার্সটা সেগমেন্ট 4 যেটা, ঠিক আছে সেগমেন্ট 4টা আমি করায় ফেলি, তাহলে যেটা হবে উনি 2 আর 3টা অ্যাটলিস্ট কমপ্লিট করতে থাকুক বাকি ক্লাসগুলোতে। আপনাদের সেশন কবে পর্যন্ত? এই সেশনটা 22 অক্টোবর চলবে। আলিম স্যার তো বলছেন 22 অক্টোবরে শেষ করে দেবে। তাহলে শেষ করে ফেলতে পারবে, কোনো অসুবিধা নেই। 16 তারিখ তো এক মাসে শেষ করে ফেলা যাবে। বাকি দুটা উনি শেষ করতে পারবেন, ওই সেগমেন্টগুলো শেষ করতে পারবেন ইনশাল্লাহ, সমস্যা হবে না। ঠিক আছে, লেটস স্টার্ট। আমরা তাহলে ই কমার্সটাই আমি দিয়ে শুরু করি, কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আর উনি যদি রিপিট করবেন কোনো প্রবলেম নেই, ডাবল হয়ে যাবে সেক্ষেত্রে। ওকে স্লাইড দেখা যাচ্ছে? এখন আসে নাই। আসে? জি স্যার, আসছে স্যার। ওকে গুড। আচ্ছা ই কমার্স, হ্যাঁ ইলেকট্রনিক কমার্স, যদিও এখন যে কন্টেম্পোরারি যে এরকম ঘটনা সব ঘটতেছে তাদের ই কমার্স উচ্চারণ করতেও ভয় লাগে। হ্যাঁ সো এই কমার্স সেই কমার্স না, ওকে এটা হচ্ছে কি ই কমার্স। আপনারা কি বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি? জি স্যার, লাইক ভ্যালি। ওই অ্যানালাইসিসে আমি যাব না, বাট আনফরচুনেটলি দুঃখজনক জিনিসটা একটু। হ্যাঁ যে যাই মনে করুক, যত কিছু মনে করুক, জিনিসটা দুঃখজনক অনেকগুলো অ্যাঙ্গেলে এই কারণে আমার কাছে সবচেয়ে বেশি দুঃখজনক কি জানেন? This is my absolutely personal opinion, just being attached with this industry for so long, এত লম্বা সময় ধরে এই আইটি ইন্ডাস্ট্রি বা ইনফরমেশন টেকনোলজি বেসড বা যে সমস্ত জিনিস নতুন আসে, নতুন বিজনেস, আপনারা অলরেডি আমি যখন লেকচার দিয়েছি অলরেডি আপনারা বুঝেছেন, আমি স্টোরিও বলছি অনেক, যে আমি খুব প্যাশনেট অ্যাবাউট লার্নিং নিউ থিংস, অ্যাবাউট ইমপ্লিমেন্টিং নিউ থিংস, অ্যাবাউট মানে
কোনো একটা নতুন জিনিস বা নতুন টেকনোলজি, নতুন কনসেপ্ট, নতুন বিজনেস ফিলোসফি, স্ট্র্যাটেজি, যে কোনো কিছু অ্যাডপ্ট করার ক্ষেত্রে আমার একটা পার্সোনাল খুব একটা প্রীতি আছে, খুব বেশি উৎসাহ। মানে আমি অনেক সময় বলি যে ওই দিক থেকে আমার এই যে আমি অলওয়েজ আই ফাইন্ড মাই সেলফ টু বি এ টিনেজার, মানে এতটাই উৎসাহ এবং অস্থিরতা থাকে, এক্সাইটমেন্ট থাকে আমার নতুন কোনো কিছু অ্যাডপ্ট করার ক্ষেত্রে। যেমন আমি যদি উদাহরণ দিই, বাংলাদেশে ইন্টারনেট আসছে হচ্ছে কি 96 সালে, প্রথম 96-এ। তখন ওই 96 সালে যেদিন ইন্টারনেট মানুষ পাবলিকলি দেখতে যায়, আমি জানি না স্টোরি আপনাদের বলছিলাম কিনা। 96 সালে প্রথম যখন অনলাইন ইন্টারনেট, 96-এর আগে ছিল অফলাইন। অফলাইন মানে আমরা ইমেল পাঠাতে পারতাম। 96-এর আগে আমার একটা ইমেল অ্যাড্রেস ছিল, আমার নিকনেম @enigma.kafnet.com বলে একটা ইমেল অ্যাড্রেস ছিল। তখন বাংলাদেশে ইন্টারনেট ছিল না। ইমেইল যেখানে একটা কাফনেট বলে একটা কোম্পানি, ওরা ইমেলটা প্রোভাইড করতো, আর একটা কোম্পানি ছিল প্রদেশটা। এই দুটো কোম্পানি ইমেল প্রোভাইড করতো। তখন আমি একজন ইমেল ইউজার ছিলাম। এক একটা ইমেল পাঠাইতে লাগতো 40 টাকা বিল দিতে হইতো। ইমেলটা আমরা টেলিফোন দিয়ে ডায়াল করে, কম্পিউটারের থেকে মোডেম নামে একটা যন্ত্র, সেটা দিয়ে টেলিফোন দিয়ে ডায়াল করে ওই আইএসপি তে দিয়ে রাখতাম। সেই আইএসপি সন্ধ্যা 6টার সময় সিঙ্গাপুরের একটা সার্ভারে ফোন দিয়ে আইএসডি করে ডায়াল করে ওই ইমেলগুলো সব জমা, ইমেলগুলো পাঠিয়ে দিত। এবং ওইখানে আমাদের নামে কোনো যদি ওই সার্ভারে জমা থাকতো ইমেল, সেগুলো বাংলাদেশে আসতো। দেন আমরা যে যার মতো আবার ফোন করে করে ফোনের কানেকশন দিয়ে, খুব স্লো কানেকশন, 9.6 kbps স্পিড ছিল, এই 9.6 kbps দিয়ে নিয়ে আসতাম। আমি ওই যুগের ইমেল ইউজার ছিলাম। এবং তারপরে যখন 96 সালে ইন্টারনেট আসে, অনলাইন ইন্টারনেট, আমি প্রথম দিনই ইন্টারনেট ব্যবহার করছি। প্রথম দিনই ইন্টারনেট ব্যবহার করার সৌভাগ্য হয়েছিল, যদিও কোন ওয়েবসাইট দেখতে হবে জানতাম না। কারণ তখন তার ওয়েবসাইট ওরকম পরিচিত ছিল না, মানুষ জানতো না যে ওয়েবসাইট জিনিসটা আসলে এই যে অ্যাড্রেস www.something.com। তখন অনেক অনেক খোঁজ খবর করার পরে একটা ওয়েবসাইটের অ্যাড্রেস পাইছিলাম, সেটা হচ্ছে yahoo.com। এই yahoo.com প্রথম দেখছিলাম যে ইন্টারনেট। এবার ইন্টারনেট আসার কিছুদিনের মধ্যেই আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে গিয়ে অনলাইনে বিয়ে পড়াইছিলাম। এটা খুব অদ্ভুত লাগতে পারে কথাটা, হ্যাঁ, সময় তো স্যার এটা খুবই আনইউজুয়াল একটা ব্যাপার হবে, খুবই বা অনেক আনইউজুয়াল। আমি একটু 96 সালের মধ্যেই, একটা কঠিন চ্যালেঞ্জ ছিল তাহলে। এক্স্যাক্টলি আমি কথাটাই বলতেছি যে 96 সালে যখন প্রথম জুলাই মাসে ইন্টারনেট আসে, প্রবাবলি আমি নভেম্বর ডিসেম্বর মাসে একটা বিয়ে করাইছিলাম হচ্ছে কি অনলাইনে। হ্যাঁ, বর বাইরে থাকে, কোনে এখানে থাকে। সো ইন্টারনেটের মাধ্যমে, সেই ইন্টারনেট কিন্তু ডায়াল আপ ইন্টারনেট, মাইন্ড ইট, টেলিফোন দিয়ে ডায়াল করে করে ইন্টারনেট আনতে হয়, ভয়ানক ইন্টারনেট। সো ভয়ানক স্লো আনস্টেবল ইন্টারনেট, সেটা দিয়ে বিয়ে করেছিলাম। তো আমি এই কথাটা শেয়ার করলাম এই কারণে, জাস্ট টু গিভ ইউ আ ফিল, যে আমাকে সবসময় আমার কলিগস বা আমার সাথে যারা কাজ করে তারা ম্যাক্সিমাম বলে যে আমি খুব বোকা। এই কারণে বোকা যে আমি অ্যাহেড অফ টাইম চিন্তা করি, বা জিনিসপত্র ইনিশিয়েটিভ নিই, স্পেশালি কমার্শিয়াল ইনিশিয়েটিভ, বিজনেস ইনিশিয়েটিভ ম্যাক্সিমাম আমি জানি তার মেজরিটি ফেল করে। আমি খুবই আনসাকসেসফুল এসব দিক থেকে। এবং এটা ফেল করার একটা বড় কারণ হচ্ছে কি আমি সময়ের আগে জিনিসপত্র করি। যেমন হচ্ছে কি আমি ইআরপি, এই যে আপনাদেরকে ইআরপি পড়াইলাম, আমি ইআরপি সেল করা শুরু করছিলাম 96, 97, 98 সালে, যখন বাংলাদেশে কেউ ইআরপির নাম গন্ধ কিছু শোনে নাই। তখন আমি নিজে ইআরপি 3.5 বছর 12 জন প্রোগ্রামার দিয়ে, খুব দামি দামি বুয়েটের প্রোগ্রামার, 12 জন প্রোগ্রামার দিয়ে 3.5 বছর ধরে ইআরপি সফটওয়্যার ডেভেলপ করেছিলাম। ফলাফল, কোম্পানিটা ধ্বংস হয়ে গেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে ইজ ভেরি প্রোগ্রেসিভ, আমি মনে করি আর কি। আমি এখনো যেভাবে চিন্তা করি, যেভাবে করে সবকিছু ইয়ে করি, আমি চেষ্টা করি প্রোগ্রেসিভ থাকতে, নতুন জিনিস শিখতে। কিন্তু নতুন জিনিস মানে এই না কখনো সেটা শুধুমাত্র অবজেক্টিভটা হবে কিভাবে আমি আসলে এই মানুষের কি বলবো, কিছু উইকনেস কে পুঁজি করে আসলে বড় হতে পারি, হ্যাঁ, বা হঠাৎ করে প্রফিট করতে পারি বা বিজনেস করতে পারি। তো আমার বিজনেস হয় না, ইটস মাই ফেলিয়ার। বাট এই যে ঘটনাটা ঘটলো আমাদের দেশে, অনেকে হয়তো, কেউ আপনাদের মধ্যে অনেকে সাফার করে থাকতেও পারেন, অনেকে এটার ব্যাপারে পজিটিভ মাইন্ডেড হতেও পারেন, দের ইজ নাথিং রং উইথ ইট। বাট মাই আন্ডারস্ট্যান্ডিং ইজ, এতে যেটা ক্ষতি হলো, দুইটা জিনিস ক্ষতি হলো। সবচেয়ে বড় একটা ক্ষতি সবাই বলবে যে হ্যাঁ, অনেকের টাকা লস হইলো, অনেক কিছু হইলো, এবং ই কমার্স বদনাম হইলো।
এই যে আমি যে কথাটা বলতে গিয়ে এটা শুরু করলাম যে ই কমার্স এখন পড়াতে গেল বা ই কমার্স হেজিটেট করার কিছু নেই, আমি কথা বলতেছি। ই কমার্স নামটার সাথে এই ধরনের ম্যাল প্র্যাকটিসের একটা সিনোনিমিটি তৈরি হয়ে গেল, একটা সমার্থক জিনিসটা কিছু সময়ের জন্য থাকবে না, আলটিমেটলি থাকবে না, বাট কিছু সময়ের জন্য একটা সমার্থক জিনিস তৈরি হয়ে গেলে এতে অরিজিনাল ই কমার্স ইন্ডাস্ট্রি খুব ব্যাহত হবে, প্রচন্ড ক্ষতির মুখে পড়বে। সো দ্যাট ইজ ওয়ান ক্ষতি আমি যেটা দেখি। বাট সবচেয়ে বড় ক্ষতি কি দেখি জানেন, সবচেয়ে বড় অ্যালার্ম বা সবচেয়ে বড় কনসার্ন যেটা দেখি, আমরা জাতিগতভাবে এমনিতে হচ্ছে শর্টকাট প্রিয় জাতি, আমরা জাতিগতভাবে এমনিতে শর্টকাট প্রিয় জাতি। খুব কম সময়ে কি করে যে কোনো কিছু অ্যাচিভ করা যায়, লাইনে না দাঁড়ায় কি করে 20 টাকা খরচ করে লাইনটাকে ওভারটেক করে সামনে দাঁড়ায় যাওয়া যায়, এই টেন্ডেন্সিটা কম্পারেটিভলি অনেকের চেয়ে আমাদের একটু বেশি, আনফরচুনেটলি। হ্যাঁ, এটা মানে আমি নিজেকে কখনো আমি ওরকম না যে আমরা বাংলাদেশি বলে নিজেদেরকে ছোট করবো, ওইটা না। আমি আমার দেশকে প্রচন্ড ভালোবাসি এবং রেসপেক্ট করি। এখনো জাতীয় সঙ্গীত শুনলে আমার গা কাঁপে এবং ইয়ে করে, বিকজ অফ এ ব্যাকগ্রাউন্ড, অফকোর্স আই হ্যাভ এ ব্যাকগ্রাউন্ড, যে কারণে এই জিনিসটা হয়। বাট আমি নিজেই যখন প্রচুর দেশ ট্রাভেল করেছি আমার ক্যারিয়ারের জন্য বা বিভিন্ন কারণে, আমার প্রচুর দেশে ট্রাভেল করতে হয়েছে, তো ওইসব জায়গায় দেখা যায় সারাদিন অফিসের কাজ করতাম, সন্ধ্যাবেলা তো আসলে ফ্রি টাইম, সন্ধ্যাবেলা মানুষের সাথে মেশার সুযোগ হতো বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্লাবে হোক বা রেস্টুরেন্টে হোক, অন্যান্য জায়গায় হোক, মেশার সুযোগ হতো। ওইসব জায়গায় যেই ভাইবগুলো পেতাম ওইখান থেকে কম্পেয়ার করে বলতেছি যে কম্পারেটিভলি আমরা বেশি শর্টকাট প্রিয়, আমরা কম এফোর্টে বেশি গেইন করতে চাই। এইটার সাথে আরেকটা জিনিস অ্যাডেড আছে, সেটা হচ্ছে কি লোভ, আনকন্ট্রোল লোভ। তো এই যে এই ঘটনাগুলো ঘটলো, এই ঘটনাটা আমাদের সামনে আসলে নিয়ে আসলো, দেখেন আমরা জাস্ট এই গ্রিডের কারণে এবং শর্টকাটে উইন করার ইন্টেনশনটা এত তীব্র যে আজকে দেখতেছিলাম, আমি স্ট্রিমিং এ দেখতেছিলাম যে সময় টিভি নিউজে অনেকে বিক্ষোভ করতেছে যে ওনাকে যাতে অ্যারেস্ট করা না হয়। আমি কোনো পক্ষে বিপক্ষে না, বাট আমার কাছে অ্যালার্মিং হচ্ছে কি এটা, যারা বলতেছেন যে অ্যারেস্ট করতে যাতে না হয় তাদের এক একজনের 16 লাখ টাকা 15 লাখ টাকা করে আটকানো। ট্রু হোয়াট দে আর সেইং, যে যদি অ্যারেস্ট করা হয় তাহলে কি আমরা এটা ফেরত পাবো? এটারও কোনো গ্যারান্টি নেই অ্যারেস্ট না করা হলে ফেরত পাবে কিনা। বাট আমার জাজমেন্টের বিষয় ওটা না। আমার কথা হচ্ছে কি, এই যে ভদ্রলোক যা 16 লাখ টাকা আটকায় আছে, কেন রে ভাই 16 লাখ টাকা একটা ই কমার্সে কেনা? ই কমার্স ইস, এই যে আমরা পড়বো কি ভ্যালু অ্যাড করে ই কমার্স মানুষের লাইফে, কনভিনিয়েন্স, আপনার ওয়াইডার ভ্যারাইটি অফ প্রোডাক্ট যেটা আপনি একটা সিঙ্গেল দোকানে পাইতেন না, আপনার কম্প্যারিজন করার শক্তি বা কম্প্যারিজন করার অপরচুনিটি, কম্পেয়ার করার অপরচুনিটি, যেখানে আপনি মাল্টিপল সেলার যখন সেল করতেছে একটা ই কমার্স প্ল্যাটফর্মে, সেটা একটা মার্কেট প্লেস হয়ে যাচ্ছে, ওখানে আপনি কম্পেয়ার করতে পারতেছেন, বাসায় বসে অর্ডার দিতে পারতেছেন, ডেলিভারি হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে ই কমার্সের ভ্যালু প্রপোজিশন। ই কমার্সের ভ্যালু কোনোদিন এটা হওয়ার কথা না যে আমি এখানে টাকা ইনভেস্ট করব। ইট ইজ নট শেয়ার মার্কেট অর ইট ইজ নট আ ক্লাব যেখানে আমি গ্যাম্বলিং করব। ইটস সিম্পল আ রিটেল স্টোর, আ বিজনেস। সো সেইখানে 16 লাখ টাকা আমি ইনভেস্ট করব, দ্যাট ইজ ভেরি আনফরচুনেট। ইটস অ্যান ইন্ডিকেশন, যদি আমরা এখনো এখান থেকে না ফেরত আসি জাতিগতভাবে, আরেকটু উন্নত না হয়ে আমরা ইয়াং জেনারেশন, ইয়াং কেন আমার বয়সের, আমার চেয়ে অনেক বয়সের অনেকেই কাজ করছে, সো এটাতে যদি আমরা কারেক্টেড না আনি, সেক্ষেত্রে উই মাইট fall into deeper and bigger problems in the future. That is what concerns me. ওকে, আদারওয়াইজ আর কোনো অ্যানালাইসিস আমার নাই আর কি। এটা যখন শুরু হয় এই ধরনের জিনিসগুলো, তখনই আমার সাথে যাদের সম্পর্ক আছে বা আমার সাথে যাদের আশেপাশে গেছে, আই হ্যাভ ওয়ার্নড এ লট অফ পিপল, বিকজ দিস ইজ এ ফ্রেমওয়ার্ক। এটা একটা নোন ফ্রেমওয়ার্ক, এটা মোটেই ইনভেনশন না, এটা মোটেই নতুন না। দিস এ নোন ফ্রেমওয়ার্ক, গ্লোবালি নোন ফ্রেমওয়ার্ক। যে আজকে যত কথাই বলুক, যারা বোঝে তারা চোখ বন্ধ করে মুখ বন্ধ করেছিল, আমি নিজেও। So it's a known framework, unfortunately. Jack, let's forget about that. Let it happen how it happens, but let us learn from it. যে যেইটা যেই জিনিসের জন্য, সেটাকে সেই জিনিসের মধ্যে রাখাটা বেটার। যেটা ই কমার্স, সেটাকে ই কমার্স হিসেবে ব্যবহার করা উচিত, ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে না। যেটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম, সেটাকে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা উচিত, গ্যাম্বলিং না। ইনভেস্টমেন্ট অ্যান্ড গ্যাম্বলিং ইজ নট সেম, আর নট সেম। আর যদি কারো গ্যাম্বলিং করার ইচ্ছা থাকে, which no one should, to my opinion, যদি কারো ইচ্ছা থাকে তাহলে একদম প্রপার গ্যাম্বলিং প্ল্যাটফর্মে গিয়ে গ্যাম্বলিং করা উচিত। সো আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড।
যেখানে ব্যবসা সেখানে ব্যবসা করা উচিত, যেখানে ইনভেস্টমেন্ট সেখানে ইনভেস্টমেন্ট করা উচিত, যেখানে গ্যামলিং সেখানে গ্যামলিং করা উচিত। একটা দিয়ে আরেকটা কাজ হয় না। হ্যাঁ, এটা আমরা যেন শিখি, অ্যাটলিস্ট যারা আমরা ক্লাসে আছি, ইফ ইউ অ্যাগ্রি, লার্ন ইট অ্যান্ড এটাকে মানুষকে নিজেদের যারা ডিপেন্ডেন্ট, যাদের পিয়ার গ্রুপ, তাদের মধ্যে ছড়াবেন ইনশাল্লাহ। সো আজকে আমরা আলাপ করবো হচ্ছে কি ই কমার্স। যেটা ই কমার্স আমরা কাকে বলি, ই কমার্স কি? গত ক্লাসে আমি বোধহয় একটা ছোট্ট করে বলতেছিলাম একটা জিনিস, যে ই কমার্সের জন্য মানে দুই রকমের জিনিস আছে। আমরা এই সিলেবাসের মধ্যেই, আমাদের সিলেবাসের মধ্যেই দুইটা জিনিস আমরা আলোচনা করব। একটা হচ্ছে কি ই কমার্স, আর একটা সেগমেন্ট কি আছে ই বিজনেস। ই বিজনেস আর ই কমার্স কেউ অ্যাজিউম করে বলতে পারবেন হোয়াট ক্যান বি দ্য ডিফারেন্স অর ক্যান বি দ্য ডিফারেন্সেস ই কমার্স আর ই বিজনেস, বা দুইটাকে একই জিনিস কিনা? Anyone? নো স্যার। একই জিনিস কিনা মনে হচ্ছে কিনা? নো স্যার, শুদ্ধ কথা একই জিনিস তো না স্যার, কিন্তু ডিফারেন্সটা তাহলে তো এটা আসলে এভাবে বলতামই না। গুছায় বলতে পারবো। ঠিক আছে, আচ্ছা, প্রথমত লেটস কাম টু ই বিজনেস। ই বিজনেস হচ্ছে গিয়ে যে কোনো বিজনেস যখন তার ট্রানজাকশন, তার অপারেশন, তার ম্যানেজমেন্ট, এই সমস্তকে এফিশিয়েন্টলি চালানোর জন্য ইলেকট্রনিক মিডিয়াম অথবা আইটি, আমি সোজা ভাষা বলছি আইটি সিস্টেমস এর উপরে ডিপেন্ড করে, তখন তাকে আমরা বলি ই বিজনেস। এই যে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আলোচনা করে আসছি, যে সিআরএম, এসসিএম, ইআরপি, তাই না? এর আগে ডিএসএস নিয়ে আলোচনা করেছি, এমআইএস নিয়ে আলোচনা করেছি। এই যে সিস্টেমগুলো ইউজ করে যে সমস্ত অর্গানাইজেশন, কেন ইউজ করে? তাদের বিজনেস চালানোর জন্য। ওই সমস্ত অর্গানাইজেশনকে আমরা বলি ই বিজনেস। যারা বিজনেস চালানোর জন্য কোনো না কোনো ফর্মে, কোনো না কোনো ভাবে আইটি সিস্টেমস এর উপরে ডিপেন্ডেন্ট, তাদেরকে আমরা বলি ই বিজনেস। অর্থাৎ কোনো জায়গায় যদি ইআরপি ইউজ হয় কোনো একটা কোম্পানিতে, কোনো একটা অর্গানাইজেশনে, সেটা ই বিজনেস। তাহলে ওই ইআরপি কে আমরা বলবো ই বিজনেস অ্যাপ্লিকেশন। এটুকু বোঝা গেছে? জি স্যার। এবার আসি ই বিজনেসে, তাহলে বুঝতে পারছি সেটা যেই পারপাসে, এইচআর ম্যানেজমেন্ট হোক, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হোক, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট হোক, ইনভয়েসিং হোক, সার্ভিস শিডিউলিং হোক, যেই জায়গায় আমার বিজনেস ডিপেন্ডেন্ট এই ধরনের কোনো অ্যাপ্লিকেশনে বা ইনফরমেশন টেকনোলজির উপরে, তখন আমরা ওটাকে বলছি ই বিজনেস। আর ই কমার্স হচ্ছে গিয়ে ই বিজনেসের একটা সাবসেট। ই বিজনেস হচ্ছে কি সমস্ত কিছু যা আমরা আইটি ইউজ করে করতেছি, আর ই কমার্স হচ্ছে গিয়ে শুধুমাত্র যেখানে আমরা ট্রেডিং করতেছি বা বাই সেল করতেছি, অর্থাৎ কমার্শিয়াল অ্যাক্টিভিটি করতেছি। অর্থাৎ কোনো একটা প্রোডাক্ট আমি বাই করতেছি অথবা সেল করতেছি, টাইটেল ট্রান্সফার করতেছি অন ইলেকট্রনিক প্ল্যাটফর্ম, অন আইটি প্ল্যাটফর্ম। তার মানে আমি যদি এইচআর এর প্রমোশন ম্যানেজমেন্ট করি এমপ্লয়ীদের, বা পারফরমেন্স ম্যানেজমেন্ট করি, দ্যাট ইজ ই বিজনেস, বাট দ্যাট ক্যানট বি ই কমার্স। কিন্তু আমি যখন বাই সেল করতেছি, একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিছু একটা কিনতেছি অন আইটি প্ল্যাটফর্ম, দ্যাট ইজ ই কমার্স, বাট ইজ দ্যাট অলসো ই বিজনেস? Yes sir. ইয়েস স্যার। That is part of e-business, exactly. So all e-commerce is e-business, but not all e-business is e-commerce. Okay. ইয়েস স্যার। Yes sir, thank you sir. So আমরা যখন e-business সেগমেন্টে পড়বো, তখন আমরা দেখবো আমরা সব রকমের অ্যাপ্লিকেশন নিয়ে চিন্তা করতেছি, হ্যাঁ। আর ই-কমার্স যখন পড়বো, তখন শুধুমাত্র আমরা যেখানে ইলেকট্রনিক্যালি কমার্শিয়াল অ্যাক্টিভিটি হচ্ছে, অর্থাৎ কমার্স অ্যাক্টিভিটি হচ্ছে, অর্থাৎ বাই সেল হচ্ছে, সেটাকে আমরা বলছি ই-কমার্স। ক্লিয়ার? ই কমার্স খুব আমরা সবসময় শুনে থাকি যে তিন রকমের ই কমার্স, তিনটা বেশি শুনি, মার্কেট প্লেসটা কম শুনি, বাট মার্কেট প্লেস এখন খুব কমন। ই কমার্স আমরা বলি বি2সি, বি2বি, সি2সিটা কম শোনা হয় একটু, বি2বি, বি2সিটা বোধহয় খুব ঘন ঘন শোনা হয়, তাই না? শোনে নাই এরকম কেউ তো মনে হয় নাই ক্লাসে। জি স্যার, শুনেছি। ওকে, গুড। তাহলে বি2সি হচ্ছে কি বিজনেস টু কনজিউমার। আচ্ছা, লেটস ডিসকাস অ্যানাদার থিং। কাস্টমার আর কনজিউমার দুটো কি এক জিনিস না আলাদা?
আলাদা No, sir, it's totally different thing. টোটালি আমাদের- ডিফারেন্ট। Sir, there is a আচ্ছা, connection. There is a connection, but two things are different. প্লিজ বলেন। কাস্টমার হচ্ছে স্যার ওই ব্যক্তি যিনি কোনো কিছু পারচেস করতেছেন, আর কনজিউমার তিনি মানে যিনি কিনতেছেন উনি কনজিউমার হতেও পারেন নাও পারেন। দেখা যাচ্ছে যে আমি যদি আমার ফ্যামিলির জন্য স্যার আমি কি এক্সাম্পল দিয়েছিলেন, হ্যাঁ না ইউ আর অ্যাবসলিউটলি রাইট, বলেন। যেমন স্যার পুরোটা আমি যদি example আমার দিচ্ছি। আমি যদি মানে বাজার থেকে কিছু একটা কিনে নিয়ে আসি আমার ফ্যামিলির জন্য, ঠিক আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে কাস্টমার আর আমার ফ্যামিলি হচ্ছে কনজিউমার। আর ফ্যামিলি মেম্বাররা হচ্ছে কনজিউমার, আপনি খাবেন না। ধরেন স্যার আমি খাইনি। সহজ কথা যদি আমরা বলতে চাই সেটা হচ্ছে এরকম যে যে প্রোডাক্টটা বাই অর্থাৎ যে পারচেজ করে সে হচ্ছে কাস্টমার। কাস্টমার মাইট বি এ কনজিউমার, but it sometimes it happens the customer is not a consumer, and the consumer is Absolutely, someone who consume the product or service directly. ওকে, যে কনজিউমার সে মাঝে মাঝে কাস্টমার হইতেও পারে, তাই না? আবার মাঝে মাঝে কাস্টমার নাও হতে পারে। ইয়েস স্যার। ইউ আর অ্যাবসলিউটলি রাইট, হ্যাঁ একদম অন ডট, কোনো প্রবলেম নেই। কিন্তু এরবার আমরা একটু ইলাবোরেট ডিসকাশন করবো এই জিনিসটা, হ্যাঁ সামান্য একটুখানি। সেটা হচ্ছে গিয়ে আমরা বললাম যেমন ফ্যামিলির উদাহরণটা থেকে আসে। আমি প্রথমে উদাহরণটাতে যেটা ইউজ করলেন আপনি, সেটা হচ্ছে গিয়ে যে ফ্যামিলির জন্য আমি কিনে নিয়ে গেলাম, ফ্যামিলির অন্যান্য মেম্বাররা খেলো, বাট আমি খাইলাম না, তাহলে আমি হচ্ছে কাস্টমার, ফ্যামিলি মেম্বার হচ্ছে কনজিউমার। এক অর্থে জিনিসটা ঠিক আছে, বাট এই জায়গায় কমার্শিয়াল ডেফিনেশনে when you buy something যেটা আপনার ফ্যামিলি কনজিউম করবে, ওই সময় আসলে আপনি ফ্যামিলি সে কথার কথা আমি যদি এভাবে বলি যে আমি একটা মানুষ, এই পুরো শরীরটা মিলে আমি একটা মানুষ, মাথাটাও আমার, চোখগুলো আমার, এই হাত দুইটাও আমার, পা দুইটাও আমার, তাই না? এখন আমি এটাকে আলাদা করা সম্ভব যে আমি একজোড়া জুতা কিনছি, জুতাগুলো আমার পায়ের জন্য কিনছি, আমি কি এভাবে বলি? আপনি যখন জুতা কিনে নিয়ে যান তখন কি বলি যে আজকে আমি আমার দুই পায়ের জন্য একজোড়া জুতা কিনে নিয়ে আসছি? No sir, বলি না, তাই না? আমরা বলি না যে আমার দুই চোখের জন্য একটা চশমা কিনে নিয়ে আসছি, সেটাও বলি না। আমি বলি আমার জন্য একটা চশমা কিনে আসছি। when we buy something for the family or even আমি যখন একটা অফিসে, যেটা সে অফিসে যে আমি মাত্র কফি খেলাম, সেই যে কফিটা অফিসের জন্য যে কেনা হয়েছে, এই কফিটা খাচ্ছি আমি, কিনতেছে হচ্ছে পিয়ন, এন্ড কাস্টমার কি পিয়ন? ইয়েস স্যার, আপনার কোম্পানি। কাস্টমার কোম্পানি। ঠিক সেরকম ওইখানে কাস্টমারটা হচ্ছে ফ্যামিলি এবং ফ্যামিলি হচ্ছে কনজিউমার। ইয়েস স্যার। ফ্যামিলির একটা কম্পোনেন্ট হচ্ছে কনজিউম করতেছে আর একটা কম্পোনেন্ট কনজিউম করতেছে না। যেমন আমার পা দুইটা জুতাগুলা পড়তেছে, আমার হাত দুইটা পড়তেছে না, বাট ওটার কনজিউমার কাস্টমার দুইটাই আমি আসলে, ঠিক আছে? সো দিস ইজ দ্য কনসেপ্ট। সুতরাং ফ্যামিলি, কর্পোরেট যেটাই হোক না কেন, বাট আপনার ডেফিনেশনে ইউর ডেফিনেশনে একদম রাইট, হ্যাঁ, যে কনজিউমার যে কিনা আলটিমেট বেনিফিশিয়ারি অফ এ প্রোডাক্ট আর সার্ভিস, আর কাস্টমার যে এইটাকে কেনে, তার মানে সে ফিজিক্যালি গিয়ে কিনলেই সে কাস্টমার তা না। ইম্পর্টেন্ট ইজ কেনার ডিসিশন নেয়া, এই জায়গায় হচ্ছে পার্থক্যটা। কাস্টমার হচ্ছে কি সেই ব্যক্তি যে একটা প্রোডাক্ট কেনার ডিসিশনটা নেয়। তার মানে এই কফিটা যখন কিনে আনা হচ্ছে মাসের শুরুতে, বা স্টেশনারি যখন কিনে আনা হচ্ছে, সেই ডিসিশনটা নিচ্ছে হচ্ছে কোম্পানি। কোম্পানির এক ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে, আই এম দ্য সিইও, সো মেবি বড় পারচেজ হলে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু সাইন দ্য অ্যাপ্রুভাল। সো ইফ আই সাইন দ্য অ্যাপ্রুভাল, তার মানে হচ্ছে কি আমি ডিসিশনটা নিচ্ছি ইভেন্চুয়ালি যে এই পার্টিকুলার ইঞ্জিনটা কেনা হবে, কিংবা এই পার্টিকুলার ফার্নিচার, এই টেলিভিশনটা কেনা হবে কি হবে না। So if I am making the decision, actually company is the customer because kintese company, not me. I am making a decision for the company, and a person assigned is going to the showroom and purchasing the TV on behalf of the company. এর কোনোটাই আমার ডিসিশন নেয়া বা তার পায়ে হেঁটে গিয়ে টিভিটা কিনে নিয়ে আসা,
কোনোটাই আসলে আমাদের দুইজনকে কাস্টমার বানায় না, কাস্টমার হচ্ছে কি কোম্পানি। কোম্পানির ডিসিশন নেওয়ার দায়িত্বটা আমাকে দিয়েছে, ফিজিক্যালি জিনিসটা নিয়ে আসার দায়িত্বটা আরেকজনকে দিয়েছে, বাট পারচেজ ডিসিশনটা নিচ্ছে কোম্পানি। সো কাস্টমার হচ্ছে গিয়ে সে যে পারচেজটা করে, যে ডিসিশনটা নেয়। আর বেনিফিশিয়ারি যে আলটিমেটলি প্রোডাক্টটা বা সার্ভিসটা থেকে আলটিমেটলি ইউটিলিটি পায়, সে হচ্ছে বেনিফিশিয়ারি, তাকে বলি আমরা কনজিউমার। এবার একটা খুব সুন্দর উদাহরণ দিয়ে একদম ক্লিয়ার করে দিই। ধরেন ফার্মাসিউটিক্যালস কোম্পানি তো আছে তাই না বাংলাদেশে, যদিও এটা ব্যাড প্র্যাকটিস, আমি এটাকে সাপোর্ট করি না, বাট ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাস্টমার কে, ওষুধের কাস্টমার, হ্যাঁ, যে দোকানে অবশ্যই কেনে, যে ব্যক্তিটা গিয়ে দোকানে ওষুধ কেনে অবশ্যই সে কাস্টমার। বাট ফার্মাসিউটিক্যাল কোম্পানি যখন মার্কেটিং করে বা সেলস টিম, ওদের যে রিপ্রেজেন্টেটিভরা, এটা কাদের পিছনে দৌড়ায়? ডক্টরদের পিছনে দৌড়ায় স্যার। ডক্টরের পিছনে দৌড়ায়। কেন দৌড়ায়? ডক্টর যাতে ওষুধটা রিকমেন্ড করে। some medicine for their company. অ্যাবসলিউটলি। এবার আমি অন্য দিক থেকে বলি, ধরেন আপনার, আল্লাহ না করুক, আপনার অসুস্থতা হলো, যে কারণে আমার ঠান্ডা লাগলো বা কিছু একটা হলো, এখন আমারই ধরেন ঠান্ডা লাগলো, আমি এখন ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে 3টা মেডিসিন লিখে দিলেন। ডাক্তার সাহেব, এই 3টা মেডিসিন নিয়ে আমি কি করবো? ফার্মেসিতে গিয়ে কি নিজে আবার বলবো যে আমাকে ওই মেডিসিন দেন, নাকি আমি প্রেসক্রিপশনটা দেখাবো, ওখানে যে ব্র্যান্ডেডটা লেখা আছে সেই ব্র্যান্ডেডটা ফার্মেসি দিয়ে আমি চোখ বন্ধ করে চলে আসবো নিয়ে? কোনটা করবো? নাকি আমি বলবো যে আচ্ছা কোনটার দাম কত, স্কোয়ারেরটার দাম কত, ভ্যাকসিন কোডটার দাম কত, ইনসার্টটার? I will just show them. I'll just show the prescription. এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এইবার আমি প্রোডাক্টটা কিনলাম, আমি বা আমার নিজের পকেটের পয়সা দিয়ে ওষুধটা, বাট কোনটা কিনবো এই ডিসিশনটা কে নিল? ডক্টর স্যার। ডাক্তার নিয়ে নিল ডিসিশনটা। যেই কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর লোক আমার পিছনে না ঘুরে ডাক্তারের পিছনে ঘুরে। তার মানে ওরা সেল করতেছে কাকে? ডাক্তারের কাছে। এই সেন্সে কাস্টমার হয়ে যাচ্ছে ডাক্তার। বুঝা গেছে? স্যার এই জায়গাটাতে স্যার আমার একটু মানে আপত্তি আছে স্যার। স্যার আপত্তিটা হচ্ছে এরকম, অবশ্যই স্যার একটু আগে আপনি যেটা বললেন যে ফর অ্যান এক্সাম্পল ইউ আর দ্য ডিসিশন মেকার টু পারচেজ সাম টি অর কফি লাইক, সো এখানে আপনি বললেন যে স্যার কোম্পানির পক্ষ থেকে আপনি ডিসিশনটা মেক করতেছেন যে আপনি এই টি কিনবেন বা কফি কিনবেন, সেক্ষেত্রে মূল পারচেজার হচ্ছে কাস্টমার হচ্ছে কোম্পানি। তাহলে স্যার এখানে আমি স্যার ওষুধটা কিনতেছি, আমাকে ডিসিশন দিচ্ছে বা ইনফ্লুয়েন্স করতেছে ডক্টর, তাহলে স্যার এখানে কেন কাস্টমার ডক্টর হবে? জাস্ট একটা সিম্পল পার্থক্য। This company is an entity যেটা comprises of the person making decision and the person going for the purchase. We are paid by the company. We are held for that responsibility, and this is a unit. কোম্পানিটা as a unit, কোম্পানির তো আলাদা কোনো এক্সিস্ট, কোম্পানির তো আর হাত পা নাই। কোম্পানির ভিতরে এই সবকটা ইনগ্রেডিয়েন্ট মিলেই হচ্ছে কোম্পানি। So the company is purchasing. বাট ডাক্তার আর পেশেন্ট এক এন্টিটি না। ডাক্তারের কাছে আমরা যাই একটা সার্ভিস কেনার জন্য, তাকে ফি দিয়ে, রাইট? সে আমার পক্ষ থেকে ডিসিশন নিবে এরকম না জিনিসটা, কোম্পানির সাথে সিনোনিমাস না। বাট ট্রু, দিস ইজ কনফিউজিং, দিস ইজ নট ক্লিয়ার। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। আমি যা বললাম এটা যে একদম কারেক্ট তা না। হ্যাঁ, এটা হচ্ছে আমি কনসেপ্টটা বোঝালাম যে দেখেন, পারচেজের ডিসিশন মেকিং ক্যান বি made differently. even এরকম হয় অনেক ক্ষেত্রে যে এই যে যদি এরকম বলি, তবে অল্টারনেট থাকে সাধারণত। যেমন এই যে কৃষক বন্ধু পাম্প, সেচ পাম্প, নাম শুনছেন কিনা জানি না। কৃষক বন্ধু একটা সেচ পাম্প আছে গ্রামে বা ইয়েতে, বিভিন্ন জায়গায় সেচের জন্য ভালো ভালো পাম্প এরা বিক্রি করে। এদের প্রচুর ডিস্ট্রিবিউটর আছে, এদের কান্ট্রি ওয়াইড প্রচুর ডিস্ট্রিবিউটর আছে। তো ওরা কি করে, কৃষক বন্ধু পাম্প, তার মানে এখানে আমি একটু জটিল একটা বিজনেস মডেল আমি আপনাদেরকে এক্সাম্পলটা দিচ্ছি আর কি, কারণ এগুলি মজা। এই বিজনেসের এই যে জিনিসগুলা আমরা প্র্যাকটিক্যালি লাইফে এরকম প্রচুর সিনারিও দেখতে পাবো। আপনারা একটু চোখ কান খুলে যদি দেখেন, ভালো করে দেখেন, দেখতে পাবেন এরকম অনেকগুলা জায়গা আছে যেখানে খুব টেকনিক্যালি সেল হয়, খুব টেকনিক্যালি সেলস ডিসিশন মেকিং হয়। কৃষক বন্ধু পাম্পের ক্ষেত্রে আমি একটা স্পেসিফিক এক্সাম্পল দিচ্ছি। আইডিই বলে একটা অর্গানাইজেশন আছে ধানমন্ডি 6 নম্বরে, তাদের অফিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস। এটা একটা আমেরিকান এনজিও।
ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এন্টারপ্রাইজেস। এরা দুইটা জিনিস নিয়ে কাজ করে। একটা কাজ করে হচ্ছে গিয়ে ইরিগেশন মানে সেচ, আরেকটা জিনিস নিয়ে কাজ করে হচ্ছে গিয়ে আর্সেনিক ফ্রি ওয়াটার উত্তরবঙ্গে। এটা একটা এনজিও, বাইরের ফান্ডেড এনজিও। এখন এদের কাজ হচ্ছে গিয়ে সেচেরটাতে আসে, আর্সেনিকটা বাদ দিই। এই সেচেরটা কি, এদের কাজ হয়ে তো ডেভেলপমেন্ট এজেন্সি, এ তো ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এটা তো প্রফিট অর্গানাইজেশন না, ওদের কোনো বিজনেস বা ওরকম তেমন কিছু না। সো যেটা হয় যে এরা যেটা করে সেটা হচ্ছে গিয়ে এদের অবজেক্টিভ হচ্ছে গিয়ে টু এনশিওর যে সেচের কারণে আমরা যাতে প্রোডাক্টিভিটি, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি আমাদের গ্রামের মানুষরা যাতে না হারায়, তারা যাতে সেচের কারণে তাদের ফসল নষ্ট না হয়, প্রোডাক্টিভিটি কম না হয়, এইটা এনশিওর করাই হচ্ছে এদের কাজ, ডেভেলপমেন্ট ওয়ার্ক। এটার জন্য ওরা ডোনারের কাছ থেকে ফান্ড আনে এবং বিভিন্ন অ্যাক্টিভিটি করে। যখন অ্যাক্টিভিটি করে তখন এটা এনশিওর করার জন্য এরা কি করে, এরা কৃষক বন্ধু পাম্প এবং এই টাইপের পাম্পের যে সমস্ত কোম্পানি আছে, ব্র্যান্ড আছে, তাদের সাথে কোলাবোরেট করে। তাদের ডিলার বা ডিস্ট্রিবিউটর যেখানে যেখানে আছে সারা বাংলাদেশে, সেখানে তাদেরও এই আইডিরও কিছু লোকজন থাকে। এরা যে রোলটা প্লে করে, এই রোলটাকে বলা হচ্ছে ক্যাটালিস্ট বলে একটা রোল আছে, ক্যাটালিস্ট রোল প্লে করে। কৃষকের কাছে এরা ঘরে ঘরে যায়, গিয়ে জিজ্ঞাসা করে যে আপনার সেচের কি অবস্থা, সেচ কিভাবে করে করেন। তখন বলে কেউ বলে আমি হ্যান্ড পাম্প দিয়ে করি, কেউ বলে আমি বালতি দিয়ে নিয়ে ইয়ে করি। তখন তারা কৃষককে ইনফ্লুয়েন্স করে যে ভাই রহিম ভাই, এভাবে করে কি করবেন, এভাবে করে তো আপনি ফসল টিকাইতে পারবেন না, এভাবে করে তো ভালো ফসল হবে না, আপনি এই পাম্পটা কেনেন। সে তাকে ধরে ডিলারের কাছে নিয়ে যায়, এই পাম্পটা কেনেন। এবং ওই এনজিও গিয়ে আবার কোম্পানির কাছে বলে যে ওই ডিলারের থ্রু দিয়ে এই পাম্পটা বিক্রি করার জন্য আপনি একটা ইনস্টলমেন্ট ফ্যাসিলিটি দেন, যে ইনস্টলমেন্টের জন্য আমরা গ্যারান্টি দিচ্ছি। সি কত জটিল ডিসিশন মেকিং সেলসের। কিনতেছে এক কৃষক, বাট সে যে কিনবে সেই ডিসিশনটা কতভাবে ইনফ্লুয়েন্স, একে তো হচ্ছে গিয়ে সেল করতেছে হচ্ছে গিয়ে ডিলার, কিন্তু তার কেনার ডিসিশনটা আবার হচ্ছে গিয়ে আইডির এই যে এনজিওর যে লোকগুলা, এই লোকগুলা এর মধ্যে ইনফ্লুয়েন্স করতেছে, চয়েস করে দিচ্ছে, ফ্যাসিলিটেট করতেছে, তাই না? সো এরকম কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে বা কমার্সে উই উইল ফাইন্ড আ লট অফ ভ্যারিয়েশনস। ইভেন এখানে এক পার্টি ক্যাটালিস্ট বলছি, এরকম মাল্টি পার্টি ক্যাটালিস্ট আছে বিভিন্ন, এরকম বড় বড় বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ডে যদি আপনার ব্যবসার কথা ধরেন, টেক্সটাইলের যদি কথা ধরেন, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এরকম বিভিন্ন আমরা এজেন্ট পাই বা কম্পোনেন্ট পাই, যেগুলো ডিসিশন মেকিং কে প্রভাবিত করে বা ডিসিশন মেকিং কে ইনফ্লুয়েন্স করে। বাট ওই যে বললাম, এরা সবাই ইন্ডিপেন্ডেন্ট এন্টিটি বলে আমরা সবাইকে একসাথে কাস্টমার বলতে পারি না। ওকে, জাস্ট লাইক মাই প্রিভিয়াস এক্সাম্পল। ঠিক আছে, তাহলে এইটুকু বোঝা গেছে যে কাস্টমার এবং কনজিউমার কি জিনিস। স্যার এইখানে যদি আমি একটা কথা শেয়ার করি বা আমার আমি যেটা ভাবতেছি এটা ঠিক কিনা, জাস্ট ইউ শুড জাস্টিফাই। স্যার মাই কনসেপ্ট ইজ দ্যাট যে পে করবে সেই কাস্টমার। আমি যদি এটা এইভাবে চিন্তা করি তাহলে কি সেটা ভুল হবে স্যার? না, ভুল হবে না, এটা একদম ভুল হবে না। এটাকে কেউ অস্বীকার করতে পারবে না। যে পে করে কিনলো সে কাস্টমার, না না না, সবসময় হবে না, সরি। যে এন্টিটিটা মানে পারচেজ করবে বা ক্যাশ পে করবে, হবে না, সে হচ্ছে আমি আরেকটু কারেকশন দিতে ক্যাশ চাই। পে করবে, ঠিক আছে। যে কারেকশনটা হচ্ছে এরকম যে আপনি যে উদাহরণটা দিলেন যে স্যার আপনার অফিসের পিয়ন টাকা নিয়ে যে দোকানে যাচ্ছে, অর্থাৎ আমি এটা মিন করতেছি না যে পিয়ন কাস্টমার হবে, অর্থাৎ না না, টাকাটা আমি আপনারা ওইটা বুঝে গেছি, ওইটা সিলি, দ্যাট ইজ সিলি, ওইটা নিয়ে আমি তর্ক করব না, ওইটা নিয়ে আমি ডিবেট করব না। দ্যাট ইজ আন্ডারস্ট্যান্ড। এন্টিটি ফ্যাক্ট নাকি স্যার? মানে না, এটা এন্টিটির জন্য না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। যেমন হচ্ছে গিয়ে আচ্ছা, এই আইডিতে আবার ফেরত আসি, আর্সেনিক পার্টে আসি এবার। হ্যাঁ, আর্সেনিক পার্টে ওরা আর্সেনিক ফ্রি জায়গা খুঁজে খুঁজে টিউবওয়েল পুট করে আর কি। হ্যাঁ, টিউবওয়েল পুট করে এবং টিউবওয়েল পুট করার পরে ওই টিউবওয়েল থেকে কারা পানি খায়, ওই গ্রামের লোকজন পানি খায়, যারা আগে এই পুকুর থেকে নিত বা অন্য এমন একটা টিউবওয়েল থেকে নিত যেখানে আর্সেনিকের পরিমাণ বেশি। এবার তারা ডিপ টিউবওয়েল একটা ফিট করা হয়েছে, সেখান থেকে পানি খায়। এই ডিপ টিউবওয়েলটার ওনারশিপ ওই কমিউনিটির, ওই গ্রামের কিছু বাড়ি মিলে আর কি, একটা ক্লাস্টার অফ হাউস ক্লাস্টার বলে আর কি। এই হাউস ক্লাস্টার মিলে হচ্ছে কি এটার ওনারশিপ, এবং তারা টাকা পে করে। কেন? এটা হচ্ছে কি আইডি যেটা করে, আইডি তো এনজিও, ওরা ব্রিটিশ একটা ডোনার বা আমেরিকান একটা ডোনার থেকে টাকা নিছে। এই টিউবওয়েলটা বসাইতে যদি 20,000 টাকা লাগে,
আইডি আসলে ওটার মধ্যে বেয়ার করে হচ্ছে গিয়ে 18,000 টাকা, কথা কথা, আর 2,000 টাকা এই গ্রামবাসী থেকে নেয়। কেন নেয় আমি বলি, ওরা তো 20,000 টাকাই দিতে পারতো, আসলে পুরোটাই দিতে পারতো, নিজেরাই দান করে দিতে পারতো, বা এটাকে এনজিও বা প্রজেক্টের আন্ডারে দিয়ে দিতে পারতো, তাই করে আসলে। কিন্তু তাও 2,000 টাকা নেয় কেন নেয়? এবং এটা শুধু আইডি না, এটা এরকম শয়ে শয়ে এনজিও আছে এই কাজটা করে, এটা ইজ এ নোন মডেল। কেন করে? ওই 2,000 টাকাটা এই কারণে দেয়, টু গিভ দ্য কমিউনিটি, ওই গ্রামের ওই লোকগুলা যারা ইউজার, তাদেরকে একটা ফিলিং যে আমরা পয়সা দিয়ে এটা কিনছি, তাহলে এটা টেক কেয়ার করতে হবে, এটা যত্ন করতে হবে, এটা ব্যবহার করব। ফ্রি পাইলে মানুষ ব্যবহার করতে চায় না এবং যত্ন নেয় না, যেই কারণে একটা পোর্শন অফ মানি দে মেক দ্য ভিলেজার্স পে, বাট মেজরিটি ইজ বিং পেইড বাই আ ডোনেশন ফান্ড। এখন কি বলবেন আপনি কাস্টমারকে? তোমার এখানে যৌথ স্যার মানে আইডিই আর হচ্ছে ওই গ্রামের বা ওই ক্লাস্টার অফ হাউসেস। কিন্তু আসলে এখানে দেখেন পেমেন্টও মেজর, যেমন আইডি করলো, কোন পাম্পটা বসবে ওই গ্রামবাসী আসলে সিলেক্ট করে নাই বাজারে গিয়ে, ইভেন বসাবে কি বসাবে না, তারা দেখছে একটা অপরচুনিটি, আরে আমাদেরকে এখানে একটা পাম্প বসাচ্ছে, মাত্র 2,000 টাকা দিলেই পাওয়া যাবে, চোখ বন্ধ করে সবাই মিলে চাঁদা তুলে 2,000 টাকা দিয়ে দিচ্ছে। সুতরাং এইটা কেনার ডিসিশনটার মধ্যে আসলে তাদের রোল অলমোস্ট জিরো। ওকে, তারা একটা কন্ট্রিবিউশন করছেন, বাট এটা আসলে এইভাবে করে ডিফাইন করা মুশকিল যে কে কাস্টমার। হ্যাঁ, লেটস নট গেট ইনটু দ্যাট ডিবেট। আমি জাস্ট এটুকু বোঝার জন্য বললাম যে আমরা আসলে খুব স্ট্রেট ফরওয়ার্ড এভাবে করে বলাটা খুব মুশকিল, কারণ ডিসিশন মেকিং, পারচেজ ডিসিশন মেকিং এখানে ইনভলভ, এখানে হচ্ছে কি ট্রানজাকশন কে করছে সেটা ইনভলভ, এন্টিটি কোনটা সেটা ইনভলভ, এগুলো নিয়ে। সো আমাদের আলোচনার বিষয় যেটা, মানে আমি জাস্ট আলোচনার মধ্যে দিয়ে পুরো 100% এটুকু বলতে পারবো না যে এক্স্যাক্টলি বাই ডেফিনেশন এই এক্সি কাস্টমার, ওয়াই কোনোভাবেই কাস্টমার না, এরকম কোনো কিছু বলা যায় না। এগুলো একটু থিন লাইন আছে, বাট ডিবেটেবল। হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে বিশ্বে বিভিন্ন রকম হবে, বাট কমার্শিয়াল অ্যাক্টিভিটির ক্ষেত্রে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবসময় একটা জিনিস মনে রাখবেন, এই ইকোনমিক্সের ল্যাঙ্গুয়েজে আমি এই যে গত ক্লাসে ডিমান্ড সাপ্লাইয়ের কার্ভের কথা বলছিলাম, কি আপনাদের এখানে কি বলছিলাম না অন্য কোনো লেকচারে বলছিলাম মনে নাই, ডিমান্ড সাপ্লাই কার্ভের কথা বলছিলাম গত ক্লাসে? জি স্যার। ওকে ফাইন, যদি ডিমান্ড সাপ্লাই কার্ভের কথা বলি, তখন আমি একটা কথা বলছিলাম না যে একটা পার্টিকুলার প্রাইসে কি পরিমাণ মানুষ ইজ উইলিং অ্যান্ড এবল টু, উইলিং শুধু থাকলে হবে না, ইচ্ছা থাকলে হবে না, অ্যান্ড এবল টু পারচেজ আ পার্টিকুলার প্রোডাক্ট। এগেইন, কত প্রাইস হইলে কতজন সাপ্লায়ার ইজ উইলিং অ্যান্ড এবল টু সেল দি প্রোডাক্ট। এই যে বলতেছি যে উইলিং অ্যান্ড এবল টু পারচেজ, উইলিং অ্যান্ড এবল টু সেল, এখানে উইলিং ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। উইলিংটা কি? ইচ্ছা, ইচ্ছাটা কি? ডিসিশন। আসলে আমি আসলে এই দামে এটা কিনবো। সো কাস্টমার হইতে হইলে এই ডিসিশন মেকিংটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট। ইটস নট তাহলে অনলি কাস্টমারের মেইন এলিমেন্টটা কি হচ্ছে ডিসিশন মেকিং, এটা দুইটা মিলেই, বাট ডিসিশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট। মানে আমি কোশ্চেনের ক্ষেত্রে জিজ্ঞেস করলাম আর কি, সাপোজ যদি এটা এমসিকিউ এখানে আসে এটা সেক্ষেত্রে আমরা কেউ এমসিকিউ দিবে না ফর শিওর, গ্যারান্টিড। এটা আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। তবে এটা ওভাবে করে বলা যাবে, কাস্টমার যদি কখনো এমসিকিউ হিসেবে আসে, স্যার আমার একটা তাহলে কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন মমিনা, বলেন। স্যার কাস্টমার কনজিউমার কি তাহলে স্যার আমাদের ট্রানজ্যাকশনের উপর ভেরি করবে? কাস্টমার, আবার বলেন। কাস্টমার স্যার কাস্টমার এবং কনজিউমার ওটা কি তাহলে স্যার আমাদের ট্রানজ্যাকশন ওয়াইজ ভেরি করবে? না, ডিসিশন মেকিং এর উপরে, প্রাইমারিলি ডিসিশন মেকিং এর উপরে। কনজিউমার আসলে কনজিউম করে, বাট সে আসলে পারচেজের ডিসিশনটা নেয় না, এবং পারচেজের ট্রানজাকশনটাও সে করে না। বাট ক্ষেত্র বিশেষে কাস্টমার কনজিউমারকে এনেবল করে টু পারচেজ দ্য গুডস, বাট স্টিল ডিসিশন মেকিং হচ্ছে কাস্টমারের কাছে, নট কনজিউমার। স্যার আমরা তো মূলত আগে মানে পড়ে এসেছি যে যে মানে প্রোডাক্টটাকে ভোগ করে সেই স্যার কাস্টমার। এখন স্যার আপনি অন্য এতে বলতে কনজিউমার, চাচ্ছেন। হ্যাঁ, সে আসলে কাস্টমার সব সময় না। ওই যে বললাম, অনেক সময় কাস্টমার কনজিউমার হয় না। হ্যাঁ, অনেক কাস্টমারই কনজিউমার হয় না।
যেটা আপনারাও একটু আগে আলোচনা করলো। সো কাস্টমার, এটা আমরা জেনারেল সেন্সে বলি, যে আসলে ভোগ করে সেই কাস্টমার, যে আসলে কেনে সেই কাস্টমার। সো এই কেনে ওয়ার্ডটা, ভোগ করে ওয়ার্ডটা খুব জেনারেলাইজড একটা ওয়ার্ড, এই জন্য এটাকে অত স্পেসিফিক। আমি একটু স্পেসিফিক ডিসকাশনে গেলাম বিকজ এখানে বিজনেস টু কনজিউমার আছে, তো এই জন্য এটা হচ্ছে কি B2C কে আমরা বলছি বিজনেস টু কনজিউমার। তাহলে এটা আসলে বিজনেস টু কনজিউমার এই কারণে বলা হইতেছে যে এখানে ইন্ডিভিজুয়ালকে পয়েন্ট করা হচ্ছে। এইখানে B2C তে বিজনেস টু কনজিউমার বলতে এটাকে ইন্ডিভিজুয়ালকে পয়েন্ট করা হচ্ছে, যেটা B2C বিজনেস। ঠিক সেরকম B2B যখন বলবো তখন এইখানে বিজনেস হচ্ছে গিয়ে কাস্টমার যে নিজে কনজিউমার না, যে নিজে কনজিউমার সাধারণত না। সাধারণত ওয়ার্ডটা কেন বললাম? এমন হতে পারে যে কোনো বিজনেস এটা তার কনজাম্পশনের জন্য কিনছে। যেমন হচ্ছে গিয়ে আমি যদি বলি যে আমার এই অর্গানাইজেশন যেখানে আমি বসে আছি, এখানে আমরা অনেক কিছু পারচেজ করি, সে স্টেশনারির কথাই বলি, যে আমি প্রতি মাসে সে এখন তো প্রিন্ট কম হয়, আগে ধরেন যখন প্রিন্টিং হতো তখন ধরেন কত রিম কাগজ বা কত প্যাকেট কাগজ কেনা হয়েছে, ওই ডাবল এ কাগজ, ধরেন 4 প্যাকেট কাগজ কেনা হয়েছে। 4 প্যাকেট কাগজ কি করছে? বিজনেস কিনতেছে, দিস বিজনেস কিনতেছে অন্য একটা বিজনেসের থেকে। ওই বিজনেসটা কি? যারা সেলারের বিজনেস থেকে আমি পারচেজার বিজনেস কিনতেছি। ইজ দিস এ B2B ডিল অর B2C ডিল? B2B ডিল স্যার। B2B বিজনেস করছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার বিজনেস যে কাস্টমার, সেই বিজনেসই কি কনজিউমার না? ইয়েস স্যার। যে অ্যাজ এ বিজনেস সে আসলে কনজিউমার, অ্যাজ এ বিজনেস হোল, ওই ফ্যামিলির মতো অ্যাজ এ বিজনেস সে আসলে কনজিউমার। কিন্তু এটাকে আমরা B2B ডিল কেন বলি? কারণ এখানে একটা বিজনেস বিক্রি করতেছে এবং আরেকটা বিজনেস কিনতেছে, দ্যাটস হোয়াই ইটস কল্ড B2B। বিজনেস কিনতেছে, তার ভিতরে কনজিউমার যারা, মানে এই কাগজটা যখন কেনা হচ্ছে, কাগজটা আসলে তার এমপ্লয়িরা ব্যবহার করবে, বিভিন্ন এমপ্লয়ি বিজনেসই ব্যবহার করছে, বাট স্টিল কনজিউমার বলতে আমরা ইন্ডিভিজুয়ালিস্টিক কনজিউমারকে সাধারণত মিন করি। দ্যাট ইজ দ্য ডিফারেন্স। ওকে, বিজনেস টু কনজিউমার যখন বলি তখন ইটস মোর ইন্ডিভিজুয়ালিস্টিক কনজিউমার, আর বিজনেস টু বিজনেস বলি যখন আমরা বিজনেস কনজিউমার। বাট এইখানে ইভেন এরকম হইতে পারে যে আমার বিজনেস কিনতেছে সে হ্যাঁ, আমি ধরেন কিনলাম হচ্ছে গিয়ে, আমি আড়ং এর থেকে গিফট কার্ড কিনলাম, আড়ং এর থেকে গিফট কার্ড 1000 টাকার করে গিফট কার্ড কিনলাম। কতগুলো কিনলাম? সে 500 গিফট কার্ড কিনলাম। কিন্তু কেন 500 গিফট কার্ড কিনলাম? আমি বিজনেস, তার মানে আড়ং এর কাছ থেকে আমি কিনতেছি, ইটস এ B2B ডিল। বাট আমি কি কনজিউমার? আমি ধরেন এই 500 গিফট কার্ড চিন্তা করছি যে আমার কাস্টমারদের মধ্যে যারা রেগুলার পেমেন্ট করে তাদেরকে আমি গিফট করব, তাদেরকে আমি প্রাইজ হিসেবে দিব বা গিফট করব। সো আমি গিফট কার্ডটা কি করতেছি? আমার কিছু কাস্টমারকে দিচ্ছি। অথবা আমি চিন্তা করছি যেসব জায়গায় মিটিং এ যাবো, কর্পোরেট বিভিন্ন ইয়েতে যাবো, কর্পোরেট মিটিং এ যাবো, কর্পোরেট মিটিং এ অ্যাজ এ গেস্টার অফ গুডনেস, অ্যাজ এ গেস্টার অফ ফ্রেন্ডলিনেস আমরা জাস্ট কর্পোরেট এতে গিফট কার্ড একটা করে দিয়ে দেবো। ওই যার সাথে কথা বলছি ওখানে সুন্দর ইয়ের মধ্যে একটা গিফট, 500 টাকার গিফট, ইটস নট ঘুষ, গিফট কার্ড দিয়ে দিলাম। জাস্ট গেস্টার অফ গিফট নিয়ে যাই, অনেক সময় কলম ডায়েরি এগুলো নিয়ে যাই, সে কলম ডায়েরির মতো ওরকম একটা গিফট কার্ড দিয়ে দিলাম। সো কনজিউমার আলটিমেটলি ওই সার্ভিসটা, ওই প্রোডাক্টটা কনজিউম করছে সামওয়ান এলস, ইভেন নট ইনসাইড মাই বিজনেস। সো স্টিল অ্যাজ এ কাস্টমার আই অ্যাম B2B কাস্টমার, বাট কনজিউমার না। ওকে, সো কনজিউমার হচ্ছে একদমই যে এন্ড ইউজার, যে ভোগ করে। তাহলে B2C যখন আমরা বলতেছি, ইটস মোর লাইক ইন্ডিভিজুয়ালিস্টিক ডিসিশন মেকিং ফর পারচেজ অ্যান্ড ইন্ডিভিজুয়ালিস্টিক কনজাম্পশন। যখন আমরা ইন্ডিভিজুয়ালের সাথে বিজনেস করি তখন এটাকে বলি B2C, ইন্ডিভিজুয়ালের সাথে। এবং আমরা যখন বলি যে B2C, এটাকে আমরা বলি রিটেইল মার্কেট। অনেক সময় কি করি, একটা কোম্পানিতে আমি কোনো কিছু একটা বিক্রি করতেছি, যখন ফেসবুকে ক্যাম্পেইন চালাচ্ছি বা ইয়ে করতেছি, আমি সাধারণত কাদেরকে অ্যাট্রাক্ট করতেছি? ইন্ডিভিজুয়ালকে, টু পারচেজ মাই প্রোডাক্ট অর সার্ভিস। বাট B2Bর জন্য আমি কি করতেছি? কর্পোরেট সেলস টিমকে পাঠাচ্ছি মার্কেটে, তারা বিভিন্ন কোম্পানিতে অ্যাপয়েন্টমেন্ট করতেছে, মিটিং সেট করতেছে, গিয়ে পিচ করে আসতেছে, তারপরে কিছু সেল করতেছে। এই যে অডিট ফার্মগুলো যে বিভিন্ন কোম্পানিতে অডিট করে, তারা কি ফেসবুকে একটা পোস্ট দেয় সুন্দর করে যে এই নেক্সট 10 ঘন্টার মধ্যে একটা ক্যাম্পেইন চলতেছে, 10 ঘন্টার মধ্যে যারা যারা অডিট বুকিং করবেন তাদের জন্য 25% ডিসকাউন্ট আছে? দেখছেন নাকি এরকম ক্যাম্পেইন? স্যার মজা হইতো না এরকম ক্যাম্পেইন দিলে?
আচ্ছা, সো যেটা হচ্ছে গিয়ে কেন, কারণ অডিট ফার্মের কাস্টমার যারা, দে আর অল বিজনেস, তাদেরকে ওই ফেসবুকে 10% ডিসকাউন্ট 25% ডিসকাউন্ট দিয়ে একটা কিনলে একটা ফ্রি এরকম ক্যাম্পেইন দিয়ে নিশ্চয়ই মার্কেটিং করা হবে না। জি স্যার। যখন আমরা ওরকম ক্যাম্পেইন দেখছি, ইট ইজ মেন্ট টু বি অ্যাট্রাক্টিং ইন্ডিভিজুয়াল কনজিউমার্স এন্ড কাস্টমার্স। সো দ্যাট ইজ B2C অ্যান্ড B2B এর মধ্যে পার্থক্য। ওকে, তাহলে B2C B2B এইটুকু বুঝে গেলাম। এবার আসি ই কমার্সে, C2C তে যাওয়ার আগে লেটস কাম ব্যাক টু ই কমার্স। একটু লেন্দি করে ফেলছি বোধহয় ডিসকাশনটা, নট 41 না। আচ্ছা, লেটস কাম ব্যাক টু ই কমার্স। ই কমার্সে আমরা বলছি যে কমার্শিয়াল, মানে বাই সেল হইতে হবে। তার মানে B2C হচ্ছে গিয়ে সাধারণত সেই সমস্ত ই কমার্স যেগুলা, ই কমার্স তো নিজে বিজনেস, কিন্তু সে কাকে সেল করে, ইন্ডিভিজুয়ালকে সেল করে। যেমন তার কাস্টমার দারাজে গিয়ে, বা চাল ডালে যে আমি জানি না আপনারা শুনছেন নিশ্চয়ই, গ্রোসারি সেল করে, তাই না, গ্রোসারি সেল করে। জি স্যার, বা শুনেছি। আড়ং এর যদি ই কমার্স পোর্টাল যেটা আছে, ওখানে গিয়ে কে অর্ডার করবে? ওখানে গিয়ে কি বাংলাদেশ আর্মি তার সোলজারদের জন্য আড়ং এর থেকে টানা সে 10,000 পাঞ্জাবি লাগবে, ঈদের দিন পরবে একটা বাংলাদেশ আর্মির একদল সোলজারের জন্য, সে 10,000 সোলজার 20,000 সোলজারের জন্য ওরা জুতা কেনে, ওরা বাটা থেকে কিন্তু জুতা কেনে, ঠিক আছে, স্পিডি কেটস কেনে, ইয়ে কেনে। কিন্তু বাটার কি ওরা কি অনলাইনে গিয়ে তাড়াতাড়ি করে ক্লিক করে করে কিনবে 20,000 পেয়ার জুতা? আচ্ছা। 20,000 পেয়ার জুতো ওভাবে করে কিনবে না, তাই না? তারা বাটাতে গিয়ে বাটার জিএম ডেকে পাঠাবে, বাটার ম্যানেজমেন্টের কাউকে ডেকে পাঠাবে, সেলসের কাউকে ডেকে পাঠাবে, তারা এসে এখানে টেন্ডার করবে অথবা কিছু একটা করবে, করে কিনবে। দ্যাট ইজ ওয়েতে B2B পারচেজ হবে। বাট আড়ং এর কাছে বা এরকম বাটার কাছে যদি অনলাইনে স্টোরে থাকে, তাহলে তো নিশ্চয়ই কোনো কোম্পানি তার সমস্ত সিকিউরিটি গার্ডের জন্য বা এমপ্লয়ীদের জন্য সবার জন্য কেনার জন্য অনলাইনে থেকে কিনবে না। এই অনলাইন স্টোর গুলো, এই যে আড়ং-এর স্টোর বললাম, চাল ডালের বললাম, অথবা দারাজের বললাম, অথবা ই ভ্যালি যেটা ছিল, দোজ ওয়ার মেন্ট টু বি B2C। একজন কনজিউমার, ইন্ডিভিজুয়াল কনজিউমার, সে কাস্টমার হিসেবে কিনবে। একটা এনজিও গ্রামের লোকের জন্য কিনবে না অনলাইনের থেকে। একটা অফিস তার কাস্টমারদেরকে, একটা কোম্পানি তার কাস্টমারদেরকে ডিস্ট্রিবিউশনের জন্য অনলাইন থেকে কিনবে না, তারা বাল্কে কিনবে, B2B ডিলে গিয়ে কিনবে। বাট সো দিজ ই কমার্স সাইটস যেগুলো আমরা চিনি, সেগুলো সবই ওয়ার মেন্ট টু বি B2C, বিজনেস টু কনজিউমার। এই যে দেখেন, এখানে কিন্তু আমি আজকে ই কমার্সের ব্যাপারে একটা প্রশ্ন ছিল। নরমালি যেমন ই ভ্যালি বা ই অরেঞ্জ, এরা যখন বাইক বা অন্য কোনো প্রোডাক্ট ডেলিভারি দেয়, সাপোজ বাইকের কথাই যদি আমি বলি, তবে এরা বাইক গুলো ডেলিভারি দেয় স্যার কোনো না কোনো শোরুমের মাধ্যমে। তো এখানে শোরুমটা তো আলাদা একটা বিজনেস, আর আলাদা একটা বিজনেস এন্টিটি, যাই হোক। তো ই ভ্যালির সঙ্গে তাদের তো একটা কোরিলেশন রয়েছে স্যার। ইন দ্যাট কেস সেটা আসলে তো সরাসরি B2C হচ্ছে না। না, সরাসরি। আচ্ছা, এখানে এটা কনসেপচুয়ালটা হচ্ছে, ইটস নট অ্যাবাউট স্পেসিফিক্যালি ই কমার্স, মানে ই ভ্যালি, ই অরেঞ্জ, এগুলো না, এটা যে কোনো বিজনেস, দারাজ হোক, যে কোনো বিজনেস, যে কোনো ই কমার্স বিজনেসের ক্ষেত্রে এটা ট্রু। আপনি যেটা বলছেন যে তারা শোরুমের মাধ্যমে ডেলিভারি দেয়, এখানে আমাদের কাছে ভিজিবল হয়ে আসছে এই কারণে যে এই বিজনেসগুলো যেগুলোর নাম আমরা বলতেছি, এই বিজনেসগুলো খুব বড় বড় সাইজের প্রোডাক্ট, যেগুলি কিনা ওদের নিজেদের স্টকে রাখা সম্ভব না, বা কাস্টমারকে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া সম্ভব না। মোটরসাইকেল তো একটা প্যাকেট করে সুন্দর করে আপনার নামের লেবেল লাগাই দিয়ে আপনার পাশে ডেলিভারি করা সম্ভব না, তাই না? নর্মালি আর কি উচিত না, বা হয় না, ইটস ডিফিকাল্ট টু ডু দ্যাট, একটা গাড়ি কেনা বা ইয়ে কেনা। তো সেই ক্ষেত্রে আমরা শোরুম থেকে ডেলিভারি নিচ্ছি, বা সেক্ষেত্রে কেউ যখন ডেলিভারি দিচ্ছে, শোরুম থেকে ডেলিভারি দিচ্ছে, বা শোরুমের থ্রু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন। বাট আমি ইভেন দারাজ থেকে অথবা .com থেকে, রকমারি থেকে, যে কোনো জায়গা থেকে যখন কোনো জিনিস কিনি, কোনো ই কমার্স প্রোডাক্ট কিনি, তখন এখানে কয়েক ধরনের ই কমার্স মডেল আছে। একটাকে বলা হইতেছে গিয়ে যে মাল্টি ব্র্যান্ড স্টোর। মাল্টি ব্র্যান্ড স্টোর অর্থাৎ আমার কাছে ই কমার্সটা আমি একটা স্টোর, যেখানে আমি মাল্টিপল ব্র্যান্ডের জিনিসপত্র রাখি এন্ড আমি সেল করি। বা সিঙ্গেল সেলার স্টোর, আমি যদি এভাবে বলি, সিঙ্গেল সেলার স্টোর। আমি সিঙ্গেল সেলার, যা কিছুই আপনি আমার কাছে পান, আমি যখন ডেলিভারি করি, সবকিছুই আমি আসলে আমার দোকানে তুলে নিয়ে আসছি, কিনে নিয়ে আসছি, দেন আমি আপনাকে সাপ্লাই করি। তার মানে আমি সোর্সিং করি, করে আপনাকে সাপ্লাই করি। দিস ইজ ওয়ান মডেল। আরেকটা মডেল হচ্ছে কি মাল্টি ভেন্ডার স্টোর বলে,
বা মাল্টি সেলার স্টোর। এই যে দারাজ বলতেছি বা মেজরিটি অফ দ্য ই কমার্স, ম্যাক্সিমাম ই কমার্স আমরা যা চোখে দেখি, তার সবই হচ্ছে গিয়ে মাল্টি ভেন্ডার স্টোর। সেটা হচ্ছে গিয়ে আমি একটা ই কমার্স এন্টিটি, আমার পিছনে দেয়ার আর সাপ্লায়ার্স, যেই সাপ্লায়াররা তাদের প্রোডাক্টটা আমার ই কমার্স সাইটে লিস্ট করে। ইফ আ বায়ার পারচেজেস দ্য প্রোডাক্ট, আমি ওকে নোটিফাই করি যে তোমার প্রোডাক্টটা সেল হয়েছে। সে কয়েক রকমের সিস্টেম আছে, সে আইদার আমার ওয়্যার হাউসে ডেলিভার করে, আমার ওয়্যার হাউস থেকে আমার লোক কাস্টমারকে ডেলিভার করে, এটা সিনারিও এ। সিনারিও বি হচ্ছে গিয়ে সে তার ওখানেই রাখে, আমার লোককে আমি পাঠাই তার ওখানে, গিয়ে প্যাকিং করে প্রোডাক্টটা কাস্টমার কাছে ডেলিভারি করে আসে, এটা সিনারিও বি। সিনারিও সি হচ্ছে গিয়ে আমি তাকে নোটিফাই করি, সে তার নিজ দায়িত্বে কাস্টমারকে জিনিস পৌঁছায় দেয় বা কাস্টমারকে ডেকে নিয়ে তার শোরুম থেকে নিয়ে যেতে বলে, এটা হচ্ছে সিনারিও সি। আমি এখানে ইনভলভ না, মাঝখান থেকে আমি আমার কমিশনটা পেয়ে যাই। সুতরাং তিনটা প্রসেসে ই কমার্স ডেলিভার করতে পারে। বাট স্টিল দ্য সেলার বা পারচেজের যে ঘটনাটা ঘটতেছে, বাই সেলটা যে হচ্ছে, দ্যাট ইজ নট হ্যাপেনিং বিটুইন কাস্টমার অ্যান্ড দ্য সেলার, দ্যাট ইজ হ্যাপেনিং বিটুইন কাস্টমার অ্যান্ড দ্য ই কমার্স প্ল্যাটফর্ম। বিকজ ট্রানজাকশনটা আমি করতেছি অ্যাজ এ সেলার, বিকজ এই জায়গায় এটা প্রাইসিং, এটাকে শো করা, আপনি যখন নেগোশিয়েট করতেছেন বা এটাকে ট্রানজাকশন করতেছেন, পুরো জিনিসটাকে এগ্রিমেন্ট করতেছেন, বাই সেল কি একটা সেলস এর একটা টাইটেল ট্রান্সফার এগ্রিমেন্ট, এই টাইটেল ট্রান্সফার এগ্রিমেন্ট করছেন, দ্যাট ইজ হ্যাপেনিং উইথ মি, not with the vendor. Vendor is supplying the product, but you as a customer is dealing with me, not the vendor. That's why you are buying it from an e-commerce site. Delivery যেখান থেকে হোক। আশা করি আপনার ওই প্রশ্নের উত্তরটা পাইছেন। সো আমি যেটা বলছিলাম যে B2C হচ্ছে কি ওই সমস্ত ই কমার্স যা আমরা দেখি, এখন মডেল যেটাই হোক, যেভাবে কাজ করুক, B2C হচ্ছে ওই সমস্ত ই কমার্স। B2B তাহলে কোনগুলো ই কমার্স এক্সাম্পল হিসেবে কেউ বলতে পারবেন? B2B ই কমার্স যেমন ওয়ালটন থেকে, মানে ওয়ালটন ফ্রিজের অফার দিল হচ্ছে আপনার সাপোজ স্যার ইভ্যালি, ইন দ্যাট কেস ইভ্যালি এবং ওয়ালটন হচ্ছে B2B। আরে ইভ্যালি চক্কর থেকে বেরিয়ে হতে পারতেছি না। একটা নেম স্যার। আচ্ছা শোনেন 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 শোনেন, না ইভ্যালি দিয়ে এক্সাম্পল দিয়ে খুব টাফ, কারণ ইভ্যালি বিজনেস মডেল ভায়োলেশন করে ফেলছে। আপনাদের এটা বলি, প্রথম কথা আমি কি বললাম, B2C বিজনেস এটা। হ্যাঁ B2C বিজনেস তো। আচ্ছা না সরি, আপনি যেটা বলছেন আমি রং দিকে চলে গেছি, আপনি কোথাও ঠিক দিকে ছিলেন। আপনি এক্সাম্পলটা আবার বলেন তো, আপনি এক্সাম্পলটা আমি বোধহয় ভুল, সরি পারসেপশন ভুল ছিল। হ্যাঁ B2B ই-কমার্স এর ক্ষেত্রে জিজ্ঞেস করছিলেন, সেই ক্ষেত্রে আমি B2B জাস্ট আমার ক্ষেত্রে জি জি আপনি তখন বলছেন যে আমি ওয়ালটনের, আবার বলেন পুরোটা বলেন। একটা ই-কমার্স সাইট, মানে সেটা যাই হোক না কেন, ইভ্যালি থেকে আপনি কিনতেছেন। হ্যাঁ তারা হচ্ছে যেমন বিভিন্ন মানে স্পেসিফিক কোম্পানির তো প্রোডাক্টের অফার গুলা দিয়ে থাকে, যেমন ওয়ালটনে দিতে পারে বা অন্য কোনো যে কোনো কোম্পানি দিতে পারে। তো এক্ষেত্রে তারা তো ওয়ালটনের সাথে একটা মানে বাই এন্ড সেল প্রসেস ফলো করবে, সেক্ষেত্রে সেটা হচ্ছে মানে এই ই-কমার্স সাইট এবং এই ওয়ালটনটা হচ্ছে B2B বিজনেস। ওকে মানলাম, বাট একটা জায়গা মানলাম না, সেটা হচ্ছে গিয়ে দেখেন ওয়ালটনের সাথে ইভ্যালির, আমি ইভ্যালি নামটা ইউজ করলাম, ইভ্যালি ওয়ালটনের সাথে বিজনেস করতেছে, রাইট? ওয়ালটন ইজ এ সাপ্লায়ার অফ ইভ্যালি। ইভ্যালি একটা ই কমার্স সাইট, ই কমার্স সাইট হইলে তার সব বিজনেসই কি ই কমার্সের মধ্যে পড়ে যাবে? ওয়ালটনের থেকে যখন পারচেজ করছে তখন কি ওয়ালটনের ওয়েবসাইটে গিয়ে ইভ্যালি অর্ডার দিচ্ছে? স্যার তা তো করতেছে না। সুতরাং ওই পারচেজটা তো ই কমার্সে হচ্ছে না, ওই পারচেজটা ই কমার্সে হচ্ছে না। ই কমার্স হইতে হইলে দ্য পারচেজ, দ্য সেল, বাই সেল হ্যাজ টু হ্যাপেন অনলাইন। সো ওই রকম করে কারা? যেমন আলিবাবা। আলিবাবাতে গেছেন কখনো? আলিবাবার ওয়েবসাইটে যাবেন, ওখানে গিয়ে আপনি এই মগটা দেখবেন, সুন্দর মগ, অনেক লিস্ট করা আছে মগ, একটা অর্ডার দেওয়ার চেষ্টা করেন, অ্যাড টু কার্ট করার চেষ্টা করেন, আপনি দেখবেন ওখানে মিনিমাম কোয়ান্টিটি আছে হচ্ছে কি 1 কন্টেইনার অথবা 10,000 পিস। তার মানে আপনি আপনার বাড়ির জন্য ফুলদানি কিনবেন, বাসার জন্য, যদি আপনি বাসার জন্য আলিবাবা থেকে ফুলদানি কিনতে চান, তাহলে আপনাকে ফুলদানি সম্ভবত 2-3 হাজারের নিচে কিনতে পারবেন না। 3-5 হাজার ফুলদানি একবার অর্ডার দিবেন।
So do you think that is meant to be purchased by individuals No, or sir. household? No, that is meant to be purchased by businesses who will sell those products. কারণ ওখানে আপনি কার্টে অ্যাডই করতে পারবেন না 10,000 কোয়ান্টিটির নিচে 5,000 বিভিন্নটার বিভিন্ন মিনিমাম কোয়ান্টিটিতে আছে। হাফ কন্টেনার, 1 কন্টেনার, 2 কন্টেনার অর্ডার দিতে হবে একবারে। আমি একবার দেখছিলাম, এটা খুব একটা কম্পোনেন্ট খুঁজতেছিলাম, এটা জন্য, রাউটারের জন্য, অনেক আগে, বছর 8-9 আগে, বছর 8-9 আগে। সো এই কম্পোনেন্ট কোথাও পাচ্ছিল না। পরে একজন আমার বললো যে স্যার এখানে পাওয়া যাচ্ছে, কোথায় একটা লিঙ্ক নিয়ে আসছে। আমিও তাড়াহুড়া করে লিঙ্কটা ইমেলে পাঠাইছে, লিঙ্কে ক্লিক করলাম, গিয়ে দেখি আলিবাবার ওয়েবসাইট, এবং আমাকে মিনিমাম অর্ডার দিতে হবে 2000 কোয়ান্টিটি, আমার লাগবে একটা। সো এটা পাইলামই না। পরে অনেক পরে সিঙ্গাপুরে এক রয় হো বলে এক লোক আছে, আমাদের প্রকিউরমেন্ট হেল্প করতো, তাকে দিয়ে পরে কেনাইছি, হ্যাঁ, ইন্ডিভিজুয়াল মার্কেট থেকে। সো যে এই যে জিনিসটা আলিবাবা ইজ, ওখানে গেলে আপনি পাবেন হচ্ছে দ্যাটস আ B2B সাইট, দ্যাটস আ B2B বিজনেস which is meant to sell to organizations or individuals যারা এটা ব্যবসা করার জন্য কিনবে, কনজিউম করার জন্য না। এই জন্য B2C হচ্ছে গিয়ে বিজনেস টু কনজিউমার, আর অন্যগুলো হচ্ছে B2B। বোঝা গেছে? Yes, sir. But the commerce is happening online. লাস্ট একটা যেটা কমার্স টু কনজিউমার টু কনজিউমার, এইটা হচ্ছে গিয়ে আরেকটা, যেখানে যেখানে আচ্ছা এইটাতে আগে না, আগে মার্কেট প্লেস শেষ করি, তারপর কনজিউমার। মার্কেট প্লেস কোনটা? মার্কেট প্লেস হচ্ছে কি, যে আমরা বললাম না মাল্টি ভেন্ডর ওয়েবসাইট একটা বললাম, কিন্তু বিক্রি করতেছে হচ্ছে গিয়ে কে? বিক্রি করতেছে হচ্ছে গিয়ে ই কমার্স সাইটের টাইটেলটা। সে আমি আজকের ডিল, দারাজে গেলে আপনি দেখবেন একটা প্রোডাক্ট যদি সার্চ দেন, একটা প্রোডাক্ট সার্চ দিলে ওই একই প্রোডাক্ট সে 350 টাকা একটা পাবেন, 345 টাকায় পাবেন, 360 টাকায় পাবেন, বলে ভাগ্য ভালো থাকলে 280 টাকাও পাবেন, পাবেন না? এক ওয়েবসাইটেই আপনি 6টা-7টা লিস্ট দেখতে পাবেন, একই প্রোডাক্টের 6-7 রকমের দাম। কেন? কারণ ওই একই প্রোডাক্ট 6-7টা ভেন্ডর যার যার মতো করে প্রাইস করে ওখানে অফার করছে। আপনি রিভিউ দেখে একটা থেকে সিলেক্ট করে কিনে ডিসিশন নেবেন। দারাজ কি হইতেছে? দারাজ ইজ এ সেলার, বাট তার পিছনে ভেন্ডররা প্রোডাক্ট লিস্ট করছে। এটাকে বলে আমরা মাল্টি ভেন্ডর ই কমার্স ওয়েবসাইট। বাট মার্কেট প্লেস হচ্ছে কি এমন একটা জায়গা যেখানে আমি এখন আপনাকে এক্সাম্পল দিই, ফুড পান্ডা অর্ডার দিচ্ছেন, ওকে, ফুড পান্ডা কি করে? ফুড পান্ডা, হাংরি নাকি, এই প্ল্যাটফর্ম গুলা কি করে? আমরা যখন কিনি আউটলেট শো করে যে রেস্টুরেন্টের বা হোটেলের অনেকগুলো আউটলেট। এবার আমি একটা পিৎজা কিনবো, আমি একটা পিৎজা অর্ডার দিব ধরেন। সো পিৎজা অর্ডার দিলে আমি কি এটা ফুড পান্ডার কাছ থেকে কিনতেছি? ভায়া ফুড পান্ডা হয়ে অন্য একটা, যেমন আপনি রেস্টুরেন্ট থেকে কিনতেছি, একদম আইডেন্টিফাইড রেস্টুরেন্ট থেকে কিনতেছি। আমি যখন জানি আমি হাজির বিরিয়ানি খাবো, আমি হাজির বিরিয়ানি থেকেই দিচ্ছি। আমি যখন জানি আমি সোভানবাগের তেহারি ঘর থেকে খাবো একটা খাবার, সোভানবাগের তেহারি ঘর থেকে অর্ডার দিচ্ছি। আমি যখন মিস্টার বেকার্স এর কেক কিনবো, আমি মিস্টার বেকার্স খুঁজে ওইখান থেকে কেক করছি। তার মানে দিস ফুড পান্ডা থিং ইজ লাইক আ মার্কেট, বসুন্ধরা সিটি। আমি বসুন্ধরা সিটিতে গিয়ে বাটার জুতা কিনবো না অ্যাপেক্সের জুতা কিনবো, আমি আমার ডিসিশন অনুযায়ী অ্যাপেক্সের শোরুমে ঢুকবো, নয়তো বাসার শোরুমে ঢুকবো। আমি বলি আমরা কথায় কথায় যে এটা কোথা থেকে কিনছো? বসুন্ধরা সিটি থেকে কিনছি। ইয়েস, বসুন্ধরা সিটি থেকে কিনছি, বাট বসুন্ধরা সিটি আমার কাছে বিক্রি করে না এই জিনিসটা। বসুন্ধরা সিটি হোস্ট করছে এ লট অফ সেলার্স and allowing the customer to walk into that seller's store and purchase from specific seller. ই-কমার্সও ঠিক সেরকম মার্কেট প্লেস, যেখানে মাল্টিপল সেলার নিজেদের আইডেন্টিটিতে প্রেজেন্ট থাকে এবং কাস্টমাররা স্পেসিফিক সেলারের কাছ থেকে কিনে নিয়ে আসে, নট ফ্রম দ্য মার্কেট প্লেস। মার্কেট প্লেস হচ্ছে একটা ফায়া, সেইটাকে বলি আমরা মার্কেট প্লেস। ওইটাও একটা ই কমার্স মডেল। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ফ্যান্টাস্টিক। এইবার আসি হচ্ছে কি, মার্কেট প্লেস ছিল হচ্ছে কনজিউমাররা এসে কোন একটা বিজনেস থেকে কি বুঝলি, ও চলে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আমার আরো 10 মিনিট পরে বেরোবো। হ্যাঁ, ওকে।
যেটা বলছিলাম যে আমরা এই মার্কেট প্লেসে দেখতেছি আমরা কনজিউমাররা ডাইরেক্টলি অন্য কোনো দোকান থেকে গিয়ে কিনে নিয়ে আসতেছি, বাট এরকমও আছে যেখানে কনজিউমার এবং কনজিউমার ট্রেড করে। কোন একটা এক্সাম্পল দিতে পারবেন যেখানে কোনো একটা দোকান বা বিজনেস সেল করতেছে না, সেলও করতেছে একজন ইন্ডিভিজুয়াল, কিনতেছেও একজন ইন্ডিভিজুয়াল? স্যার এখানে ওয়েল এর একটা নাম শুনতাম আমরা আগে খুব, যেখানে আপনি পুরাতন জিনিস ওএলএক্স। ওএলএক্স ইন্ডিয়ার, বাংলাদেশি না। আমাদের বাংলাদেশ দেশেরটার নাম জানেন না? স্যার ভুলে গেছি এই মুহূর্তে নামটা, এই কি যেন ছিল একটা, যাতে যে পুরাতন। এটা আপনি বিপদে ফেলাই দিলেন। কি ব্যাপার, আমিও নাম মনে করতে পারছি না কেন? তার মানে এদের বিক্রয়.com। এই তো বিক্রয়.com, রাইট। হ্যাঁ হ্যাঁ বিক্রয়.com। এটাও নাম ভুলে গেছি, এটা কোনো কথা হলো? আমি বি দিয়ে মনে করতে পারতেছি না somehow। আপনার ওএলএক্স শুনে আমার মাথা উল্টো পাল্টা হয়ে গেছে। বিক্রয়.com, দ্যাটস এ কনজিউমার টু কনজিউমার, দ্যাটস এ সি2সি। ওখানে আমরা কেউ বিক্রয় থেকে বলি বিক্রয়.com থেকে কিনছি, বাট বিক্রয়.com থেকে আমরা আসলে ইন্ডিভিজুয়ালের সাথে কানেক্ট করে আরেকজন ইন্ডিভিজুয়ালের কাছ থেকে কিনছি, তাই না? স্যার এখন ফেসবুকও এই অংশটা চালু করছে যে ওদের Absolutely. অংশে যে এখানে সেলার অর্থাৎ সি2সি কোনটা চালু করছে। অ্যাবসলিউটলি সি2সি। সো এইটা হচ্ছে তাহলে সি2সি। সি2সি এর একটা কমন হচ্ছে কি, যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আমরা যে বিভিন্ন কাজ করাই, অনেক সময় কাজ করাই বা কাজ করি, ওখানে একজন ইন্ডিভিজুয়াল আমেরিকার এক স্টুডেন্ট, টিচার হোমওয়ার্ক দিছে, বড় একটা অ্যাসাইনমেন্ট দিছে, অ্যাসাইনমেন্টটা করতে হবে, কিন্তু এই মোমেন্টে মুভি দেখতে যাইতে হবে। সে কি করে, ওই আপওয়ার্কে বা ওই ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে গিয়ে তার অ্যাসাইনমেন্টটা পোস্ট করে যে এই অ্যাসাইনমেন্ট আমাকে কেউ করে দিবে, $5 দিব। তাই ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে, শ্রীলঙ্কা থেকে, বাংলাদেশ থেকে, ফিলিপিন্স থেকে অনেকে বিট করে যে ঠিক আছে আমি করে দেবো, আমি করে দেবো। যে কম দামে করে দিতে চায় বা রেপুটেশন ভালো, তার কাছে অ্যাসাইন করে দিয়ে সে মজা করে সিনেমা দেখতে যায়। পরে বাসায় এসে দেখে যে তার অ্যাসাইনমেন্ট হয়ে গেছে, $5 দিয়ে দেয়। আমি খুব লাইটার টোনে জিনিসটা বলতেছি, এর চেয়ে অনেক সিরিয়াস কাজ হয়। হ্যাঁ, অরিজিনালি এর চেয়ে অনেক সিরিয়াস কাজ হয়। বাট আইডিয়াটা ইজ an individual is purchasing a service from another individual through this place. So that's also an example of C2C. Okay, তাহলে কি B2C, B2B, C2C marketplace clear concept? কারো কোনো কনফিউশন, কোনো কোশ্চেন? বিউটিফুল। আজকে ভয়ানক স্লো আগাইলাম, বহুত আজে বাজে ডিসকাশন চলে গেছে। ওকে, এবার আমরা কুইকলি এই জায়গাটাতে করি যে ই কমার্সের অবশ্যই একটু সময় লাগবে, আর তারপর শুরু করি। এসেনশিয়াল প্রসেসেস অফ ই কমার্স। একটা ই কমার্স আমরা নর্মালি অন দ্য সারফেস আসলে দেখি কি, যে ঠিক আছে একটা প্রোডাক্ট লিস্ট করা আছে, আমি গেলাম কিনলাম, গেলাম কিনলাম, কিন্তু জিনিসটা আসলে এতটা সিম্পল না। এর মধ্যে আসলে অনেকগুলো প্রসেস ইনভলভ। প্রসেস কি? প্রসেস হচ্ছে গিয়ে a sequential set of activities to accomplish a particular objective. A sequential set of activities. তার মানে প্রসেস comprises of activities, কতগুলো অ্যাকশন, বাট যেগুলো সিকোয়েন্সিয়ালি অর্থাৎ সিরিয়ালি এক্সিস্ট করে। কি অবজেক্টিভে? টু অ্যাচিভ আ পার্টিকুলার অবজেক্টিভ, একটা অবজেক্টিভ অ্যাকমপ্লিশ করার জন্য। যেমন আমি যদি বলি যে ডেলিভারি প্রসেস, তার মানে হচ্ছে কি আ সিরিজ অফ অ্যাক্টিভিটিস টু এনশিওর দ্যাট ডেলিভারি অবজেক্টিভটা অ্যাচিভ হয়ে গেছে। তার মানে ডেলিভারি প্রসেসের মধ্যে কি থাকবে? ডেলিভারি প্রসেসের মধ্যে থাকবে হচ্ছে কি প্রোডাক্টটা পিক করতে হবে ওয়্যারহাউস থেকে, একজন ইয়েকে, পার্সনকে বা একজন পোর্টারকে বা একজন ডেলিভারি বয়কে, বা একটা পিক আপকে ওয়্যারহাউস থেকে প্রোডাক্টটা পিক করতে হবে, এবার নিয়ে সেন্ট্রাল ওয়্যারহাউসে দিতে হবে। সেন্ট্রাল ওয়্যারহাউস থেকে নিয়ে এগুলি সর্টিং হয়ে যাবে, যে উত্তরাঞ্চলের ডেলিভারিগুলো সব এক জায়গায় হবে, মোহাম্মদপুর অঞ্চলের ডেলিভারিগুলো এক জায়গায় হবে, মালিবাগ অঞ্চলের ডেলিভারিগুলো এক জায়গায় হবে না, এগুলো হাব বলে। তো হাবগুলো অনুযায়ী, হাব অনুযায়ী সব জিনিসগুলোকে এক জায়গায় করা হবে, কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আমি যদি এরকম এক এক জায়গা থেকে এক জায়গায় পাঠাচ্ছি, কথার কথা আমার একটা এভাবে একটা এক্সাম্পল চিন্তা করেন, ই কমার্স বিজনেস যেভাবে ঘটে আর কি, যে আমার সেলার আছে মোহাম্মদপুরে, একজন সেলার আছে উত্তরাতে আছে, বাড়িধারাতে আছে, ওদিকে হচ্ছে কি কাকরাইলে আছে একজন সেলার। এখন আমার একটা কাস্টমার ধানমন্ডি থেকে অর্ডার দিল যে প্রোডাক্টটা আনতে হবে উত্তরা থেকে, উত্তরায় বসে একজন কাস্টমার অর্ডার দিল যে প্রোডাক্টটা আসবে হচ্ছে কি কাকরাইল থেকে, আবার কাকরাইলে বসে একজন অর্ডার দিল যে প্রোডাক্টটা আসবে বাড়িধারা থেকে। আমার কি প্রত্যেকটা প্রোডাক্ট
প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়ালি বাড়িধারা থেকে কাকরাইল, কাকরাইল থেকে উত্তরা, উত্তরা থেকে অমুক জায়গায় এভাবে করে ট্রাভেল করবে একটানে? একজন লোককে দিয়ে আমি একটা প্রোডাক্ট পাঠাবো, তাহলে কি আমার কস্টে পোষাবে? কোনোদিন কস্টে পোষাবে না। ডেলিভারিটা করার জন্য তখন এখানে মাল্টিপল স্টেপস ইনভলভ হয়ে যাবে। প্রথমত হচ্ছে কি, আমাকে দেখতে হবে যে আমার ধানমন্ডিতে ডেলিভারির জন্য কি কি কয়টা প্রোডাক্টের অর্ডার করছে। এই ধানমন্ডিতে ডেলিভারির জন্য যা যা প্রোডাক্ট, সেগুলো আগে আমার ধানমন্ডির কাছে এনে জড়ো করতে হবে, তারপর একটা সাইকেল দিয়ে বা মোটরসাইকেল দিয়ে ধানমন্ডি এলাকায় সব প্রোডাক্টগুলো ডিস্ট্রিবিউট করতে হবে। কিন্তু এই যে জড়ো যে করতেছি, জড়ো হচ্ছে প্রোডাক্টটা কোনোটা উত্তরা থেকে আসছে, কোনোটা মালিবাগ থেকে আসছে ধানমন্ডি মোহাম্মদপুরে ডেলিভারির জন্য। সেগুলোকে সব ধানমন্ডির হাবে আগে জড়ো করা হয়, তারপরে ডেলিভারি করা হয়। যদি ডাইরেক্ট উত্তরা থেকে একজন গিয়ে ধানমন্ডির এক বাসায় দিচ্ছে, ওই একই বাসায় নিচের ফ্ল্যাটে দিচ্ছে হচ্ছে গিয়ে কাকরাইল থেকে আরেক লোক এসে, তাহলে কোনোদিন এই ডেলিভারি গুলো এফিসিয়েন্ট হবে না। তাহলে ডেলিভারি প্রসেসের জন্য আমার তাহলে পিকিং, এক জায়গায় গিয়ে পিকিং, প্যাকিং, দেন হচ্ছে এক জায়গায় হাবিং বলে, হাব করা হলো। এবার হাব করার পরে এবার আমার লাস্ট মাইল ডেলিভারি করতে হবে। তাইলে কি হলো, জাস্ট আমি যদি বলি ডেলিভারি প্রসেস, তাহলে এই ডেলিভারি প্রসেসের মধ্যে খুব সিম্পল ভাবে বুঝতে পারতেছি দেয়ার আর মাল্টিপল অ্যাক্টিভিটিস ইনভলভ, এবং অ্যাক্টিভিটি গুলো সিরিয়ালাইজড। সো দিস সেট অফ সিরিয়ালাইজড বা সিকোয়েন্সিয়াল অ্যাক্টিভিটি মিলে বলে আমরা একটা প্রসেস। তো এই যে আমি একটা ডেলিভারি প্রসেস বললাম, ঠিক একটা ই কমার্স চালাইতে গেলে বা একটা ই কমার্স চলতে গেলে দেয়ার আর মাল্টিপল সেটস অফ প্রসেসেস, অনেক রকমের প্রসেস ইনভলভ। এবং এই প্রসেসগুলোর মধ্যে কিছু কিছু প্রসেস আছে যেগুলা ছাড়া একটা ই কমার্স বিজনেস অপারেট করাই সম্ভব না। তো আমরা যে আলোচনাটা করতে যাচ্ছি, সেই আলোচনাটা আসলে ওই ধরনের প্রসেসগুলো নিয়ে। আমরা আজকে আমরা এটাকে না শুরু করি, কারণ এটাকে অর্ধেক করে গিয়ে কোনো লাভ হবে না, অবশ্য পুরোটা একসাথে কভার করতে হবে। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই প্রসেসটা এবং বাকিগুলো শেষ করে ফেলবো, ঠিক আছে? আজকে আর আমি এটার ভিতরে না ঢুকি, কারণ এটার ভিতরে ঢুকলে যেটা হবে যে অর্ধেক অর্ধেক পার্সিয়াল হয়ে থাকবে আর কি, সময়ও বেশি নাই। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ এটা শুরু করবো। আজকে অনেক সময় অনেক বেশি। ঠিক আছে, এখন পর্যন্ত যা আলোচনা করলাম, কনসেপচুয়াল যা আলোচনা করলাম ই কমার্স নিয়ে, মোটামুটি কি ক্লিয়ার তো না? ভালোভাবে বুঝতে পেরেছি। ই কমার্সে কিন্তু খুব ইন্টারেস্টিং মডেলস আছে, আপনাদের শেখা উচিত। মানে যেমন আমি যদি বলি, এখন একটা ওয়ার্ড বলি, ড্রপ শিপিং। এই যে আপনার শপআপ বলে একটা ইনভেস্টমেন্ট হয়েছে, শপআপে ইনভেস্টমেন্ট পাইছে, অনেক পেপারে দেখতেছেন বোধহয় পাইছে, $75 মিলিয়ন ইনভেস্টমেন্ট পাইছে। হোয়াট ইজ শপআপ? শপআপ ইজ অ্যানাদার ই কমার্স মডেল। ইটস এ বিউটিফুল মডেল, যেটা বাইরে আছে হচ্ছে গিয়ে শপিফাই বলে একটা মডেল আছে। শপিফাই একটা অর্গানাইজেশন আছে, ওবেরলো বলে আমেরিকান একটা কোম্পানি আছে, ওবেরলো, OBERLO, ওবেরলো। ইভেন আলি এক্সপ্রেস যেটা আমরা দেখি, এগুলো হচ্ছে কি ওই শপআপের মতো অনেকটা মডেল। এরকম যেটা আমি একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি অনেকদিন ধরে, ওই প্রজেক্টটা এখন আমি খুঁজতেছি আর কি, যে কি করে এস্টাবলিশ করা যায়। দ্যাটস অলসো আ ড্রপ শিপিং মডেল বলে এটাকে। ড্রপ শিপিং হচ্ছে গিয়ে যে বিক্রি করতেছে সেলার, সে শুধুই বিক্রি করতেছে, তার আসলে ডেলিভারি, এই যে এখানে যে যতগুলো প্রসেস আমরা দেখছি, কোনো প্রসেস তার লাগতেছে না। তখন আমাদের এই থিওরিটিক্যাল আলোচনাটা আসলে ওখানে অবান্তর হয়ে যাবে। এরকমও ই কমার্স হয়, কোনো মাথা ব্যথা নাই, সেলার যে তার কোনো মাথা ব্যথা নেই, কিচ্ছু করতে হবে না, খালি বসে বসে টাকা পাবে, সেল করবে আর টাকা পাবে। মজা না জিনিসটা? তো এটাও একটা ভ্যালিড বিজনেস মডেল, খুব ভ্যালিড বিজনেস মডেল। এটাকে বলে ড্রপ শিপিং বিজনেস মডেল। এরকম ই কমার্সে অনেক অনেক মডেল আছে, অনেক রকমের মডেল আছে। ওই জন্য আজকের আলোচনার শুরুতে আমি যে কথাটা বলতেছিলাম, মাই এক্সপার্ট বলি আর পার্সোনাল ওপিনিয়ন বলি, যে it should have been understood by a lot of people who understands business, যে পৃথিবীতে এখন আসলে নতুন মডেল ইনভেন্ট করা যায় না তা না, অবশ্যই নতুন নতুন মডেল ইনভেনশন হয়, বাট তো এত বেশি নোন মডেল আছে, যারা বোঝে তারা আসলে খালি চোখে দেখলেও বুঝতে পারে যে এটা আসলে ফ্রেম, এটা মাংস আমি যাই পরে হাত দিয়ে আসলে একই রকম জিনিস। তো এটা কি মানুষ না এটা বানর না হাতি না ইঁদুর, আমি উপর দিয়ে শোষা যাই করি, ভিতরের স্কেলেটন যদি আমি বুঝতে পারি, যদি ফ্রেমওয়ার্কটা বুঝতে পারি, আই শুড আন্ডারস্ট্যান্ড যে ইজ দিস আ গুড বিজনেস অর নট। সো ওই জন্য এটা আফসোস হয় আর কিছু না। সো হোয়াট এভার আমরা ই কমার্স খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, খুবই ইন্টারেস্টিং, এবং এই যুগের জন্য, সামনের যুগের জন্য খুব এসেনশিয়াল এবং খুব ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট টু আন্ডারস্ট্যান্ড, খুব ইন্টারেস্ট নিয়ে জানার জন্য একটা সাবজেক্ট। So do a justice to this, okay?
নিজেদের জন্য একটা জাস্টিস করেন, এটা নিয়ে খোঁজ খবর করেন আর ইয়ে করেন, আর এই কোর্সটা করলেও ইনশাল্লাহ আশা করি এই ক্লাসটা করলেও ইনশাল্লাহ কিছু আইডিয়া হয়ে যাবে। ওকে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ সবাই।